আসসালামু আলাইকুম। বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব রক্ষণ এই অধ্যায়ের উপর তৃতীয় লাইভ ক্লাস করব। একটু তোমরা জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। আমি আজকে একটু অ্যাডভান্স চলে এসেছি, অর্থাৎ এখনও 9টা বাজতে, রাত 9টা বাজতে 2 মিনিট বাকি আছে। একটু তোমরা জানাও বোর্ড এবং সাউন্ড ক্লিয়ার কিনা। একটু তোমরা জানাও বোর্ড এবং সাউন্ড ক্লিয়ার কিনা। তোমরা একটু জানাও। উর্মি ইয়েস ক্লিয়ার স্যার। সানি ওয়ালাইকুম সালাম। মাসুম ক্লিয়ার, ওকে। তো একটু তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে আজকের স্পেশাল অ্যাকাউন্টিং লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে। একটু তোমরা মেনশন করো এবং সবাই লাইভ ক্লাসে শেয়ার করো। এবং কে কোথা থেকে জয়েন করছো, কে কোথা থেকে ক্লাসটি দেখছো, একটু তোমরা জানাও। কে কোথা থেকে জয়েন করছো একটু জানাও এবং একটু তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করো যে ক্লাসটি শুরু হয়ে গেছে। দ্রুত একটু মেনশন করো ক্লাসটি শুরু হয়ে গেছে। আজকে আমরা স্পেশাল অ্যাকাউন্টিং লাইভ ক্লাস করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়ের উপর আমরা তৃতীয় ক্লাস করব। আজকে তৃতীয় ক্লাস করব আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের উপর। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু তোমাদের বন্ধুদের মেনশন করো যে ক্লাসটি শুরু হয়ে গেছে। আরেকটি বিষয়, আমি খুবই দুঃখিত, আসলে আমি 2 দিন ক্লাস করাতে পারিনি ব্যক্তিগত সমস্যার কারণে। যাই হোক, যেহেতু আমি 2 দিন ক্লাস করতে পারিনি, ইনশাআল্লাহ আমি আগামীকালকে এবং আগামী পরশু আমি একটানা ক্লাসটি নিব। তোমরা অনেকে জয়েন করছো, কে কোথা থেকে জয়েন করছো একটু তোমরা জানাও এবং মেনশন করে দাও। তোমরা অনেকে জয়েন করছো। মাসুম হোসেন পাবনা থেকে, সীমান্থা দাস চট্টগ্রাম থেকে, ধন্যবাদ জয়েন করার জন্য। সাদ্দাম সাকিব মেনশন করছো, ওকে। হাসি আক্তার ওয়ালাইকুম সালাম। উর্মি আমি উত্তরা থেকে, আপনি কোথা থেকে কন্টিনিউ করছেন? আমি রংপুর থেকে ক্লাস করাচ্ছি তোমাদের লাইভ ক্লাস, রংপুর জেলার তারাগঞ্জ থানা থেকে। আসলে আমার বাসা একটি থানায়। নাইম খান অর্ণ ঢাকা থেকে, ধন্যবাদ তোমাকে। ঢাকা কমার্স কলেজ, ওকে, ধন্যবাদ তোমাকে জয়েন করার জন্য। মারমা ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? জান্নাতুল ফেরদৌস কুমিল্লা থেকে। ফ্রিডম বাদশা আমি সিলেট থেকে দেখছি, ধন্যবাদ তোমাকে, ওকে। তোমরা অনেকে জয়েন করছো, আমি আর কথা বাড়াবো না। শৌভিক হাসান রংপুর থেকে, ধন্যবাদ তোমাকে রংপুর থেকে জয়েন করার জন্য। রংপুর ছেলে, আমিও রংপুরের ছেলে। শারিয়ার নাইম ওয়ালাইকুম সালাম ছোটো ভাই। আবু সাইদ ময়মনসিংহ থেকে, মুন্সি কুমিল্লা থেকে, ওকে। নাইম ফরিদপুর থেকে, হাসান চাঁদপুর থেকে, ওকে। সবাইকে ধন্যবাদ। আবারও আজকের স্পেশাল লাইভ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আর কথা বাড়াবো না, আমরা আসলে ক্লাসে চলে যাব। তাহলে আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়ের উপর আমরা তৃতীয় লাইভ ক্লাস করব। তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করো, অনেকে মেনশন করছো, এবং যারা এখনও ক্লাসে জয়েন করেনি তাদেরকে মেনশন করো এবং দ্রুত ক্লাসটি লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, ওকে। তাহলে আমরা বোর্ড প্রশ্নের 2টি সৃজনশীল অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে চলে আসি প্রশ্ন 3। আসলে আমরা গত লেকচারে 1 আর 2 আমি 1 আলোচনা করতে পারছি, 2 আলোচনা করতে পারিনি নেটের সমস্যার কারণে। আমি নেট ঠিক করে নিছি, ইনশাআল্লাহ আজকে সমস্যা হওয়ার কথা না, তাও আল্লাহ ভরসা, আমরা আসলে চেষ্টা করব। তাহলে আমি কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাই। প্রশ্ন 3, আসলে এই প্রশ্ন 3 এটি আসছে, তোমরা বইটাও বাইর করো, বরিশাল বোর্ড 2019 প্রশ্ন নং 9। তোমরা যদি একটু সামনে বই রাখো তাহলে আসলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটু তোমাদের যার যেটি বই আছে তোমরা বের করো, বরিশাল বোর্ড 19 সাল বরিশাল বোর্ড প্রশ্ন নং 9। আমরা আসলে 2019 সাল বরিশাল বোর্ডের প্রশ্ন নং 9 সলভ করব। তাহলে একটু আমরা প্রশ্নটা পড়ে নেই দ্রুত। প্রশ্ন 3 বলছে, জীবন এন্টারপ্রাইজ 2017 সালের 1 জানুয়ারি তারিখে 4,50,000 টাকা দিয়ে কলকাবজা ক্রয় করে। তাহলে দেখো, ধরো তুমি জীবন এন্টারপ্রাইজ, নিজেকে সবসময় তুমি প্রতিষ্ঠান মালিক ভাববা, নিজেকে ধরে নাও তুমি জীবন এন্টারপ্রাইজ। তুমি কি করছো? 2017 সালের 1 জানুয়ারি তারিখে 4,50,000 টাকা দিয়ে কলকাবজা ক্রয় করছো, ওকে।
কলকবজা ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচ হয় 50,000 টাকা এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাহলে আমি গত লেকচারেই তোমাদেরকে বলেছি যে আমরা যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করি, আসলে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায়ে স্থায়ী সম্পত্তি ক্রয়, তার হিসাবকাল শেষে অবচয়জনিত ব্যয়, অবচয়কে বন্ধজনিত জাবেদা এবং বিক্রয়জনিত আমরা জাবেদা করি। আমরা মূলত স্থায়ী সম্পত্তি এই 4টি জাবেদা করি। তারপরে আমরা অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব, এই 3টি নর্মালি খতিয়ান প্রস্তুত করি। আমরা জানি যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করব, স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যের সাথে প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যে আনুষঙ্গিক ব্যয়গুলো হয়, সেই ব্যয়গুলো ওই ক্রয় মূল্যর সাথে যোগ করে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করা হয়। তাহলে এখানে তুমি দেখতেছো স্পষ্ট, তুমি জীবন এন্টারপ্রাইজ, তুমি জানুয়ারির 1 তারিখে তুমি 4,50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছো। তার মানে কলকবজার ক্রয় মূল্য, দেখো কলকবজার ক্রয় মূল্য 4,50,000, 4,50,000। তাহলে আমি ক্রয় করছি কত? 4,50,000 টাকা দ্বারা। তারপরে বলছে যে কলকবজা ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচ 50,000 টাকা। আনুষঙ্গিক খরচ মানে কি? পরিবহন খরচ, বসানো খরচ, ভ্যাট, অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত সবগুলো খরচকে আনুষঙ্গিক খরচ বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি জানি? ক্রয় মূল্যর সাথে এই ব্যয়গুলো যোগ করে সম্পত্তি মূল্যায়ন করা হয়, কারণ এই ব্যয়গুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা আমি পূর্বের ক্লাসে, বেসিক ক্লাসে আলোচনা করছি, তাই আমি এই আলোচনাটা দীর্ঘায়ু করব না। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং এই চ্যানেলে গেলে তোমরা প্রথম ক্লাসটি পেয়ে যাবা। তাহলে আমরা কি করব? এই ব্যয়টি আমরা যোগ করব। তাহলে ব্যয় হচ্ছে কত? 50,000 টাকা করে আমরা টাকা পাবো 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের কলকবজার মূল্য। অর্থাৎ আমরা যখন আমরা হিসাবের বহিতে লিপিবদ্ধ করব, আমরা কলকবজার মূল্য দেখাবো 5 লাখ টাকা। কেন? এই 4,50,000 টাকা ক্রয় মূল্য, 50,000 টাকা হচ্ছে আনুষঙ্গিক ব্যয়। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। কারণ আমি তোমাদের বলছি ভগ্নাবশেষ মূল্য কি, সহজ ভাষা। আমি দেখো, আমি কিন্তু তোমাদেরকে যে ক্লাস করাচ্ছি আমি খুবই সহজ ভাষায়, অর্থাৎ আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, বইয়ের ভাষায় না। আমি তোমাদেরকে বলছি যে ভগ্নাবশেষ মূল্য মানে কি। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে, আমরা জানি যে একটি কারবারে জমি ব্যতীত অন্যান্য যে স্থায়ী সম্পদ আছে, মাথায় রাখবা, পৃথিবীতে জমি ব্যতীত আমরা অন্যান্য যে স্থায়ী সম্পত্তি ক্রয় করি না কেন, তার নির্দিষ্ট একটি আয়ুষ্কাল আছে। কারণ তুমি নিজে একটু চিন্তা করো, নর্মালি একটু চিন্তা করো যে জমি ব্যতীত তুমি সম্পদ কিনছো, সেটা যেই হোক না কেন, তার নির্দিষ্ট একটা আয়ুষ্কাল আছে কি না। কারণ একটা নির্দিষ্ট সময় পর সেই সম্পত্তিটি কিন্তু অকেজো হয়ে যাবে, অর্থাৎ ডেট হয়ে যাবে, অর্থাৎ এক্সপায়ার হয়ে যাবে, ওটা আর ব্যবহার করা যাবে না। তাহলে আমরা জানি যে একটা স্থায়ী সম্পত্তি আয়ুষ্কাল শেষে অকেজো হওয়ার পর আমরা ভাঙড়ি হিসাবে বিক্রি করে যে টাকাটা ফেরত পাই, এটি হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে দেখো এখানে স্পষ্ট বলা আছে, এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাহলে ভগ্নাবশেষ মূল্য মানে কি? আয়ুষ্কাল শেষের বিক্রয় মূল্য। ভগ্নাবশেষ মূল্য মানে আয়ুষ্কাল শেষের বিক্রয় মূল্য। এটি ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। তারপরে বলা আছে, আমি আবারও বলছি, ভগ্নাবশেষ মূল্য মানে কি? আয়ুষ্কাল শেষের বিক্রয় মূল্য। কিন্তু আয়ুষ্কাল শেষ হওয়ার পূর্বে যদি আমি বিক্রি করি, এটি ভগ্নাবশেষ মূল্য না। তারপরে বলছে 2018 সালের 1 জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানটি 2,80,000 টাকা মূল্যের আরও একটি কলকবজা ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা। তাহলে আমরা পরের সালে, অর্থাৎ 2018 সালে, এটা কিন্তু 2017 সালে, লক্ষ্য করো, এটা হচ্ছে 2017 সালে। আমরা 18 সালে কি করছি? আরও একটি কলকবজা ক্রয় করছি। তাহলে 18 সালে আমরা কলকবজা ক্রয় করছি, দেখো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 2,80,000 টাকা, ক্রয় মূল্য 2,80,000 টাকা। আর আমরা সংস্থাপন ব্যয় বাবদ ব্যয় করছি 20,000 টাকা। তাহলে আমরা কি জানি যে স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর ক্রয় মূল্য ব্যতীত প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা বসানো পর্যন্ত যে ব্যয়গুলোই সংগঠিত হোক না কেন, আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করে ওই সম্পত্তি নামে মূল্যায়ন করবো, অর্থাৎ সম্পত্তি হিসেবে দেখাবো, কারণ এই ব্যয়গুলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে সংস্থাপন ব্যয় কত? সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000। তাহলে দ্বিতীয় কলকবজাটির মূল্য হচ্ছে 3 লাখ। তাহলে আমি 3 লক্ষ টাকায় আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব। তাহলে দেখো আমাদের প্রতিষ্ঠানে, অর্থাৎ জীবন এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানে আমি 2টি মেশিন ক্রয় করছি। 2017 সালে 5 লক্ষ টাকায় মূল্যায়ন করব ব্যয় সহ, 2018 সালে আমি 3 লক্ষ টাকায় মূল্যায়ন করব। ওকে, প্রশ্ন কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন তারপরে কি বলছে? প্রতিষ্ঠানটি সর্বদা 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। তাহলে আমরা জানি যে অবচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, আমরা কিন্তু সবাই জানি।
অনেকগুলো পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি দুটি, অর্থাৎ আমরা যখন সৃজনশীল অঙ্ক করি আমরা মূলত দুটি পদ্ধতিতে অঙ্কগুলো করি, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখন সরলরৈখিক পদ্ধতি আমরা গত লেকচার আলোচনা করছি, সরলরৈখিক পদ্ধতি সংক্রান্ত অঙ্ক করছি। সরলরৈখিক পদ্ধতি মানে কি? যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান থাকে। আমি আবার বলছি, যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান থাকে এই পদ্ধতিকে বলা হয় সরলরৈখিক পদ্ধতি। সরল মানে এখানে বোঝাচ্ছে সমান। তাহলে যে পদ্ধতিতে আমরা প্রতি বছর সমান হারে বা সমান পরিমাণ অবচয় নির্ণয় করি বা পাই তাকে আমরা সরলরৈখিক পদ্ধতি বলি। এখন আসলে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এটি কি? তো এটি একটু আমি প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝাই। মনে করো তোমার কাছে 2 লক্ষ টাকার একটি সম্পত্তি আছে, যে 2016 সালে জানুয়ারি 1, যে তোমার কাছে আছে ধরো মেশিনে আছে হচ্ছে 2 লক্ষ টাকা। এখন প্রশ্নে বলা আছে যে তুমি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 20% হারে অবচয় ধার্য করো, 20% অবচয় ধার্য করো। ধরো প্রশ্নে বলা আছে যে তুমি প্রতি বছর 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করো। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করবা কীভাবে? আমি প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝাচ্ছি। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যখন আমি অবচয় বের করব, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যখন আমরা অবচয় বের করব আমরা অবচয়যোগ্য মূল্য বাইর করব না। আমরা নর্মালি জানি অবচয়যোগ্য মূল্য মানে কি? অবচয়যোগ্য মূল্য মানে সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এই সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য যদি বিয়োগ করি আমরা কিন্তু অবচয়যোগ্য মূল্য পাই। আমরা অবচয়যোগ্য মূল্য দ্বারা অবচয় নির্ণয় করি সরলরৈখিক পদ্ধতিতে, বর্ষ সংখ্যা পদ্ধতিতে, কর্মঘণ্টা পদ্ধতিতে, কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে না। এটা আগে মাথায় রাখবা। তাহলে অবচয়যোগ্য মূল্য কখন লাগে? সরলরৈখিক পদ্ধতিতে লাগে, কার্যঘণ্টা পদ্ধতিতে লাগে, বর্ষ সংখ্যা পদ্ধতিতে লাগে, কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমার অবচয়যোগ্য মূল্য লাগে না, বা অবচয়যোগ্য মূল্য দ্বারা আমরা অবচয় নির্ণয় করি না। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা কিভাবে অবচয় নির্ণয় করি? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা প্রথম বছরে সম্পত্তির অর্জন মূল্য, অর্থাৎ কত টাকা মূল্যে আমরা সম্পত্তি হিসাবের বহিতে লিপিবদ্ধ করছি ওই মূল্যের উপর আমরা অবচয় কাটি। তাহলে ধরো আমরা মেশিন হিসাবের বহিতে মূল্যায়ন করছি 2 লক্ষ টাকা হিসাবে, তাহলে এই 2 লক্ষ টাকা হচ্ছে মেশিনের মূল্য। আর প্রথম বছর আমি কি করব? এই মূল্যের উপর অবচয় কাটবো। তাহলে আমি দিব, দেখো 2016 সালের অবচয়, 2016 সালের অবচয়। তাহলে এই 2 লক্ষ টাকার 20%, তাহলে আমি যদি 2 লক্ষ টাকার 20% কাটি তাহলে বের হবে আমার 40,000 টাকা। তাহলে কত বের হবে? 40,000 টাকা। তাহলে আমি কি করলাম? প্রথম বছরে আমি সম্পত্তির অর্জন মূল্য, অর্থাৎ যে মূল্যে আমি সম্পত্তি মূল্যায়ন করছি তার উপর আমি অবচয় কাটলাম প্রথম বছরে। তাহলে 2 লাখের 20% কত টাকা? 40,000 টাকা। তাহলে প্রথম বছর আমার অবচয় বের হইলো 40,000 টাকা। তাহলে এখন আমি কি করব? বছর শেষে আমি মেশিনের মূল্য থেকে এই অবচয়টা বাদ দেব। যদি বাদ দেই তাহলে আমার মূল্য কত দাঁড়াবে? 1,60,000 টাকা। এই 1,60,000 টাকা হচ্ছে আমার বছর শেষের লিখিত মূল্য। অর্থাৎ আমি যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, আমি আর্থিক অবস্থার বিবরণীতে 2 লক্ষ থেকে পুঞ্জীবিত অবস্থায় 40,000 টাকা বিয়োগ করে আমরা মেশিন মূল্যায়ন করব 1,60,000 টাকা। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা পুঞ্জীবিত অবস্থায় বিয়োগ করার পর যে টাকাটা আমরা সম্পত্তি দেখাই বা লিপিবদ্ধ করি এটাকে বলা হয় পুস্তক মূল্য বা লিখিত মূল্য। তাহলে আমরা পাবো এটি 2016 সালের শেষে বা 2017 সালের শুরুতে পুস্তক মূল্য। তাহলে আমি বলতে পারি যে কোনো ইচ্ছা 2016 সালের শেষের পুস্তক মূল্য বা 2017 সালের শুরুর পুস্তক মূল্য, তুমি যাই বলো। তাহলে আমি লিখি 2017 সালের শুরুতে পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য আমরা বের করবো কীভাবে? আমরা অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বা ওই বছরের অবচয় যদি বিয়োগ করি। এখন এটা আসলে এই প্রথম বছরের জন্য এইটাই পুঞ্জীবিত অবচয়, প্রথম বছরের জন্য এইটাই অবচয়। তাহলে আমি যদি 2 লক্ষ টাকা থেকে 40,000 টাকা বিয়োগ করি তাহলে আমি বছর শেষে পুস্তক মূল্য পাবো বা পরের বছরের পুস্তক মূল্য পাবো। তাহলে ওকে, এখন আমরা আসবো 2017 সালে। 2017 সালের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে আমরা কি করব? আবার অবচয় নির্ণয় করব। তাহলে আমি লিখব 2017 সালের, আমরা অবচয় কিন্তু বাইর করবো বছর শেষে, 2017 সালের অবচয়। দেখো লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয় কীভাবে বের করবো? তাহলে 2017 সালে এসে আমরা যখন অবচয় বের করব আমরা কিন্তু আর
আমরা কিন্তু আর এই অর্জন মূল্যের উপর, অর্থাৎ আমি যে মূল্যে যে লিখিত মূল্যে বা যে ক্রয় মূল্যে আমরা হিসাবের বহিতে সম্পত্তি মূল্যায়ন করছি, আমরা দ্বিতীয় বছর এসে ওই মূল্যে আর অবচয় দেখাবো না বা ওই মূল্যের উপর অবচয় দেখাবো না। এটি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা দ্বিতীয় বছর শেষে এসে কোন মূল্যের উপর অবচয় দেখাবো? এই পুস্তক মূল্যের উপর। মূল বিষয়টা হচ্ছে এটি। তাহলে আমার দ্বিতীয় বছরের শুরুতে পুস্তক মূল্য কত? 1,60,000 টাকা। তাহলে এই 1,60,000 টাকার উপর আমরা 2017 সালের শেষে অবচয় বাইর করব। তাহলে আমরা যদি বাইর করি তাহলে কত হবে? 1,60,000 গুণন 20%, তাহলে আবার আমার হবে 32,000। তাহলে আমার হবে 32,000। তাহলে আমি কি করবো? এটা আবার এই দেখো মাইনাস 2017 সালের অবচয়। তাহলে 2017 সালের অবচয় আমি কি করব? আবার বিয়োগ করব। করলে কি হবে? আমার আবার 2017 সালের শেষের পুস্তক মূল্য বা 2018 সালের শুরুর পুস্তক মূল্য পাওয়া যাবে। তাহলে আমি যদি 1,60,000 টাকা থেকে 32,000 টাকা বিয়োগ করি, আমরা পাবো 1,28,000 টাকা। 1,28,000 টাকা। এটা কি হবে? 2018 সালের শুরুতে পুস্তক মূল্য। তাহলে দেখো 2018 সালের শুরুতে আমি পুস্তক মূল্য কত পেলাম? 1,28,000 টাকা। কিভাবে? আমরা প্রথম বছর দেখো আমরা মূল্যায়ন করছি 2 লক্ষ টাকায়, প্রথম বছর শেষে আমরা 2 লক্ষ টাকার 20% অবচয় কাটছি 40,000 টাকা। তাহলে এই 2 লক্ষ থেকে 40,000 টাকা বিয়োগ করে যে টাকাটা পাইছি, এটা বছর শেষের পুস্তক মূল্য। অর্থাৎ আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কিন্তু 1,60,000 টাকায় মেশিন বা সম্পত্তি মূল্যায়ন করব। এখন দ্বিতীয় বছরে যখন আমি আসবো, দ্বিতীয় বছর শেষে আমি যখন অবচয় কাটবো, আমি কিন্তু অর্জন মূল্যের উপর অবচয় কাটবো না। আমার প্রথম বছর শেষে বা দ্বিতীয় বছরের শুরুতে যে পুস্তক মূল্য ছিল তার উপর আমি অবচয় কাটবো 20%। তাহলে আমি যদি 1,60,000-এর উপর 20% অবচয় কাটি, তাহলে আমি অবচয় করে পাবো 32,000 টাকা। তাহলে একটা জিনিস তুমি দেখো তো, প্রথম বছরে তুমি অবচয় কত পাইছো? প্রথম বছরে অবচয় পাইছো 40,000। দ্বিতীয় বছরে তুমি অবচয় কত পেলা? 32,000। তাহলে ক্রমহ্রাসমান মানে কি? ক্রমান্বয়ে কমতে থাকে। কেন ক্রমান্বয়ে কমছে? কারণ আমি প্রতি বছর কিন্তু প্রারম্ভিক মূল্যের উপর অবচয় কাটতেছি না। যদি আমি প্রতি বছর প্রারম্ভিক মূল্যের উপর অবচয় কাটতাম, আমার কি ক্রমান্বয়ে কমতো? বিষয়টা একটু লজিক্যালি চিন্তা করো। আমি প্রথম বছরে কাটবো 2 লক্ষ টাকার উপর। বিষয়টা দেখো, 2 লক্ষর 20%, তার মানে কি? 40,000। আবার দ্বিতীয় বছরে 2 লাখ, আবার 20%, তার মানে আবার 40,000। এইটাকেই বলতেছি আমি সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি মানে কি? প্রতি বছরে অবচয় একই থাকবে বা অবচয় একই নির্ণয় হবে। এটি সরলরৈখিক পদ্ধতি। কারণ কি? কেন প্রতি বছর অবচয় একই বাইর হচ্ছে? কারণ প্রতি বছর আমি প্রারম্ভিক টাকার উপর অবচয় নির্ণয় করতেছি। প্রতি বছর আমরা প্রারম্ভিক টাকার উপর অবচয় বাইর করতে, দেখো এখানেও 2 লাখ, এখানেও 2 লাখ। তাহলে প্রতি বছর যদি আমি প্রারম্ভিক টাকার উপর অবচয় নির্ণয় করি, তাহলে আমার কি অবচয় কম বেশি হবে? কখনোই অবচয় কম বেশি হবে না। কিন্তু আমি ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি করতেছি? ক্রমহ্রাসমান জের পদ্ধতি দেখো, প্রথম বছরে আমি অবচয় নির্ণয় করলাম 2 লক্ষ টাকার উপর। এই 2 লক্ষ থেকে ওই বছরের অবচয় বিয়োগ করলাম, করে আমি পাইলাম পুস্তক মূল্য। এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় পুস্তক মূল্য। এখন দ্বিতীয় বছরে যখন আমি অবচয় বের করব, আমি 2 লক্ষ টাকার উপর অবচয় বের না করে আমি প্রথম বছরের শেষে বা দ্বিতীয় বছরের শুরুতে যে পুস্তক মূল্য ছিল 1,60,000 টাকা, তার উপর 20% অবচয় কাটলাম, আমি পাইলাম 32,000 টাকা। তো তৃতীয় বছরে কি করবো? আমি এই 1,28,000-এর উপর 20% কাটবো। তাহলে যখন আমি 1,28,000-এর উপর 20% কাটবো, 10% মানে কি? 12,800। তাহলে 12 দুগুণে 24 আর 25, 25,600। তাহলে আমি তৃতীয় বছরে পাবো 25,600। তাহলে দেখো তো, প্রথম বছরে 40,000, দ্বিতীয় বছরে 32,000, তৃতীয় বছরে কত? 25,600। তাহলে ক্রমান্বয়ে কমছে কিনা? তাহলে একটু তোমরা জানাও বিষয়টা ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও। তোমরা দ্রুত জানাও একটু তোমরা ক্লিয়ার কিনা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য ধরা হয় না। হ্যাঁ, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা ভগ্নাংশের মূল্য বিবেচনা করি না। তাহলে একটু তোমরা জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা। তোমরা একটু জানাও যে সরলরৈখিক পদ্ধতি আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এটা কোন বোর্ড এর কয় নম্বর ম্যাথ? হ্যাঁ, এটা হচ্ছে বোর্ড, তোমার হচ্ছে বরিশাল বোর্ড। তুমি প্রশ্ন করছো, আসলে প্রশ্ন করছো তানহা ইসলাম। তোমাকে বলছি তুমি বরিশাল বোর্ড, তোমার বইয়ের বরিশাল বোর্ড 19 সাল বের করো। এই যে বরিশাল বোর্ড 19 সাল বের করো, বের করে 9 নং প্রশ্ন বের করো। তো একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা সবাই অনেকে বলছো আবির ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ তোমাকে। আবির ক্লিয়ার, সীমান্থা দাস ক্লিয়ার, ওকে ধন্যবাদ। জানাতুল ফেরদৌস ক্লিয়ার, রাইসা ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে খুবই সহজ। দেখো আমরা একটু নর্মালি সবসময় ইজিলি নেব হিসাব বিজ্ঞান। যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি, আসলে হিসাব বিজ্ঞান আমার কাছে অনেক সহজ একটা বিষয়। কারণ আমাদের যত সাবজেক্ট আছে সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। আসলে আমরা নিজেরাই কী করি? হিসাব বিজ্ঞানটাকে কঠিন করে নিই। তাহলে আমার মূল থিমটা কি?
আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করব, সরলরৈখিক পদ্ধতিতে আমরা প্রতি বছর প্রারম্ভিক টাকার উপর অবশ্যই ধরি। যেহেতু প্রারম্ভিক টাকার উপর অবশ্যই ধরি, তাই প্রতি বছর অবশ্যই একই বের হয়। আর আমি যখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করব, আমরা প্রারম্ভিক মূল্যের উপর অবশ্যই নির্ণয় করি না, আমরা প্রতি বছর পুস্তক মূল্য বা লিখিত মূল্যের উপর অবশ্যই নির্ণয় করি। তাই প্রতি বছর আমার ক্রমান্বয়ে অবশ্যই পরিমাণ কমে যায়। তাহলে এখন আমরা চলে যাব আমাদের প্রশ্নের সমাধানে। তাহলে এখন কি বলছে দেখো, 2017-18 সালের অবশ্যই নির্ণয় করে। দেখছো এখন কিন্তু আমরা ইজি। তাহলে এখন আমরা লিখব 3 নং প্রশ্নের কয়ের উত্তর, বা আমরা লিখতে পারি বোর্ডে কয় নম্বর ছিল, বোর্ডেরটা আমরা ধরতে পারি। দেখো তোমরা বোর্ডেরটা ধরতে পারো, বোর্ডে ছিল কিন্তু 9 নম্বর। তোমাদের বোর্ড বাইর করো, বোর্ডে ছিল 9 নম্বর, বোর্ডে ছিল দেখো বরিশাল বোর্ড 19, প্রশ্ন নং 9। তাহলে আমি লিখবো 9 নং প্রশ্নের কয়ের উত্তর। আমি লিখতেছি 9 নং প্রশ্নের 9 নং প্রশ্নের ক এর উত্তর। 9 নং প্রশ্নের ক এর উত্তর। 9 নং প্রশ্নের কয়ের উত্তর। দেখো তাহলে আমরা আসলে বরিশাল বোর্ড ফলো করতেছি, বরিশাল বোর্ডের 9 নং প্রশ্নের আমরা ক উত্তর করতেছি। তাই শিমুল বলছো ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আবির ক্লিয়ার স্যার, ধন্যবাদ। যারা যারা সবাইকে ধন্যবাদ, যারা বুঝতেছো সবাইকে ধন্যবাদ। তাহলে এখন আমরা চলে যাব কয়ের উত্তরে। তাহলে কয়ে কী বলছে, 2017-18 সালের অবশ্যই নির্ণয় করো। তাহলে আমরা যখন অবশ্যই নির্ণয় করব, বা আমাকে যখন অবশ্যই নির্ণয় করতে বলবে, আমার কিন্তু পদ্ধতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কী পদ্ধতিতে আমাকে অবশ্যই নির্ণয় করতে বলছে। যদি আমাকে সরলরৈখিক পদ্ধতি অবশ্যই নির্ণয় করতে বলে, সরলরৈখিক পদ্ধতি মানে কি, আমরা অবশ্যয়োগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, বা অবশ্যয়োগ্য মূল্যের উপর আমরা নির্দিষ্ট হারে % কাটবো। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে আমরা সাল ওয়াইজ অবশ্যই পাবো। আর আমাকে যদি বলে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবশ্যই নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা প্রতি বছর পুস্তক মূল্যের উপর অবশ্যই নির্ণয় করব। প্রথম বছর পুস্তক মূল্য হচ্ছে সম্পত্তিটার অর্জন মূল্য, অর্থাৎ আমি সম্পত্তিটা কত টাকা হিসেবের বইতে লিপিবদ্ধ করছি প্রথম বছরের জন্য, ওটি পুস্তক মূল্য। তাহলে আমার 17 সালে দেখো, 17 সালে আমার কিন্তু কারবারে একটি সম্পদ ছিল। দেখো এই যে জীবন এন্টারপ্রাইজ 2017 সালের 1 জানুয়ারি তারিখে 4,50,000 টাকা দিয়ে কলকাবজা ক্রয় করে। কলকাবজা ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচ 50,000 টাকা। তাহলে 2017 সালে আমার কারবারে ছিল একটি তোমার কলকাবজা বা মেশিন, একটি কলকাবজা। আর 18 সালে হয়েছে আরেকটি, মোট 2টি। তাহলে আমরা প্রথমে 2017 সালের অবস্থা বাইর করি। তাহলে আমরা লিখব অবচয়ের পরিমাণ নির্ণয়, অবচয়ের পরিমাণ নির্ণয়। এই কথা লিখে নেব আমরা, অবচয়ের পরিমাণ নির্ণয় দিয়ে লিখব 2017 সালের অবচয়, 2017 সালের অবচয়। তাহলে 2017 সালে আমি যখন অবচয় বের করব, আমরা সম্পত্তির মূল্য অর্থাৎ প্রথম আমাদের যে কলকাবজা ছিল তার আমরা অবচয় বের করব। তাহলে প্রথম সম্পত্তি বা প্রথম কলকাবজার আমার অর্জন মূল্য বা খাতায় হিসাবের বইতে লিখিত মূল্য কত, 5 লক্ষ টাকা। তাহলে আমি লিখব 5 লক্ষ টাকা। এখন প্রশ্নে দেওয়া হার দেওয়া আছে 20%, তাহলে 5 লক্ষ টাকার 20% হচ্ছে আমার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে আমাদের প্রথম বছর হয়ে গেল। 2017 সালেও কিন্তু অবশ্যই বের হয়ে গেল। এবার আমরা চলে আসবো 2018 সাল। 2018 সালের অবচয়। এখন 2018 সালে কিন্তু আমাদের 2টা মেশিন আছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো 2018 সালে কিন্তু আমাদের কারবারে 2টা মেশিন আছে। 2017 সালে একটা ক্রয় করছি সেটা, এবং 18 সালে আমি নতুন করে ক্রয় করছি। তাহলে যেহেতু 2টা কলকাবজা মেশিন, তাহলে 2টা মিলে আমরা একটা অবস্থা বের করব। তাহলে আমরা কি জানি যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছর আমাকে পুস্তক মূল্য বা লিখিত মূল্য অবশ্যই নির্ণয় করতে হবে। তাহলে আমাদের 2টি মেশিন আছে, কিন্তু প্রথম মেশিন দেখো আমাদের প্রথম মেশিন প্রথম বছর অবশ্যই বের হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে যখন আমি প্রথম মেশিন দ্বিতীয় বছর অবশ্যই বের করব, আমি কি 5 লক্ষ টাকার উপর অবশ্যই নির্ণয় করবো না 4 লক্ষ টাকার উপর? কারণ আমার পুস্তক মূল্য কত, আমি ওই অবস্থায় বাদ দিলে পুস্তক মূল্য পাবো। তাহলে আমার দ্বিতীয় বছরে আমার পুস্তক মূল্য হবে 4 লাখ। তাহলে আমি প্রথম মেশিনের অবশ্যই বের করবো 4 লক্ষ টাকা। এই দেখো 4 লক্ষ টাকা, 4 লক্ষ গুণন 20, নিচে কিন্তু 100। বিষয়টা ক্লিয়ার? এটি দেখো একটু বোঝার চেষ্টা করো তুমি। তাহলে আমরা কিন্তু এখানে 2018 সালে অবশ্যই নির্ণয় করতেছি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই নির্ণয়ের নিয়ম কি, তুমি এটা মাথায় রাখবা আগে, যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই নির্ণয়ের নিয়ম পুস্তক মূল্যের উপর অবশ্যই নির্ণয় করতে হবে, বা লিখিত মূল্যের উপর অবশ্যই নির্ণয় করতে হবে। তাহলে প্রথম বছরের জন্য লিখিত মূল্য কোনটি, যে মূল্যে আমি সম্পদ অর্জন করছি সে মূল্যটাই হচ্ছে প্রথম বছরের জন্য পুস্তক মূল্য। তাহলে 2017 সালে আমার কিন্তু একটি কলকাবজা ছিল, তাহলে ওটার পুস্তক মূল্য কিন্তু 5 লাখ।
দ্বিতীয় বছরে ওটার পুস্তক মূল্য কি 5 লাখ হবে? ওই 5 লাখ থেকে ওই অবস্থায় বাদ দিয়ে আমি কিন্তু পুস্তক মূল্য পাবো 4 লাখ। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমরা দিব যোগ, কারণ আমার কিন্তু 2018 সালে দুটি মেশিন ছিল, তাই দিব আমি যোগ। যোগ দিয়ে কী করবো, আমার দ্বিতীয় মেশিনটা আমি কয় টাকায় কিনছি দেখো, স্পষ্ট দেওয়া আছে আমার প্রশ্নে। তাহলে আমার দ্বিতীয় মেশিনটা দেখো, এই যে 2018 সালে 1 জানুয়ারি দ্বিতীয় মেশিন আমি 2,80,000 টাকায় ক্রয় করছি, আমার ব্যয় হয়েছে 20,000। তাহলে আমার সম্পত্তির অর্জন মূল্য 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা গুণন 20 নিচে 100। এখানে ব্যবহারে কোনো সমস্যা নাই, কারণ দুইটাই আমরা 1 বছর ব্যবহার করছি, এটাও 1 বছর, এটা তো গত বছরের। আর এটা তো যেহেতু আমি জানুয়ারি 1-এ ক্রয় করছি, তাই জানুয়ারি থেকে ডিসেম্বর 1 বছর, কারণ প্রতি বছর হিসাবকাল শেষ হয় ডিসেম্বর 31। কেন এখানে কিছু বলা নেই, যেহেতু বলা নেই, তাই তোমাকে বুঝে নিতে হবে হিসাবকাল জানুয়ারি টু ডিসেম্বর। তো জানুয়ারি টু ডিসেম্বর মানে 12 মাস, তাহলে এখানে 12 মাসে ব্যবহার হয়েছে, তাহলে আমি সমান দেবো। তাহলে এটির অবশ্যই কত হবে? এটির অবশ্যই হবে আমাদের 80,000 টাকা। আর দ্বিতীয় মেশিন আমি যে ক্রয় করলাম, এটির অবশ্যই হবে আমার 60,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আমাদের অবশ্যই হবে 1,40,000 টাকা। 1,40,000 টাকা। তাহলে আমি দেখো, আমাকে প্রশ্নে কিন্তু বলছে 2017 এবং 18 সালের শুধু অবশ্যই বের করো। আমাকে যদি বলতো যে 19 সালের অবস্থা নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমি কী করতাম, বিষয়টা একটু লক্ষ্য করো। আমি 19 সালের অবস্থাটা এখন বাইর করে দেখাবো তোমাকে। তাহলে আমি যদি লিখি, এটা কিন্তু এক্সট্রা আমি বোঝার জন্য, 2019 সালের অবস্থায় সমান। তো 2019 সালে আমি যখন অবস্থায় বের করবো, বিষয়টা দেখো, 2018 সালে কিন্তু পুস্তক মূল্য ছিল 4 লাখ, এটার উপর অবস্থায় বের করলাম কত? 80,000। তো 2019 সালে এসে আমার প্রথম মেশিনের পুস্তক মূল্য কত হবে? প্রথম মেশিনের পুস্তক মূল্য হবে আমার হচ্ছে 3,20,000। 3,20,000 গুণন 20 নিচে 100। তাহলে 3,20,000 কেন হলো, বিষয়টা আমি আবারও বলছি, যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা প্রতি বছর পুস্তক মূল্যের উপর অবশ্যই বের করব। তাহলে দেখো তো, প্রথম মেশিন প্রথম বছরের পুস্তক মূল্য 5 লাখ, অর্থাৎ অর্জন মূল্যটাই পুস্তক মূল্য। এই 5 লাখ থেকে প্রথম বছরের অবশ্যই বিয়োগ করব, তাহলে দ্বিতীয় বছরের পুস্তক মূল্য 4 লাখ। আবার এই 4 লাখ থেকে আমি 80,000 বিয়োগ করব, তো তৃতীয় বছরের পুস্তক মূল্য 3,20,000। তো তৃতীয় বছর অর্থাৎ যখন আমি 19 সালে অবশ্যই বের করবো, আমাকে কিন্তু প্রশ্নে বলে নেই, এটা কিন্তু আমি এক্সট্রা বুঝাচ্ছি বোঝানোর জন্য। তাহলে আমি যখন তৃতীয় বছর অবশ্যই বের করব, আমি 3,20,000-এর উপর আমি 20% কাটবো। যোগ আমি দেবো দ্বিতীয় মেশিন। তো দ্বিতীয় মেশিনের পুস্তক মূল্য কত ছিল? 3 লক্ষ টাকা, কারণ যত টাকায় ক্রয় করছি প্রথম বছরের জন্য ওটি পুস্তক মূল্য। 3 লক্ষ থেকে আমি দ্বিতীয় বছরের অবস্থায় বিয়োগ করবো 60,000। তো 3 লক্ষ থেকে যদি 60,000 বিয়োগ করি, তাহলে আমার দ্বিতীয় বছরে ওই সম্পত্তির পুস্তক মূল্য কত? 2,40,000। তো 2,40,000 গুণন 20 নিচে 100, তাহলে সমান। তাহলে আমার কি হবে? এখানে হবে হচ্ছে আমাদের 64,000 টাকা, আর এখানে হবে আমার, তাহলে আমার যদি হয় 10% 24,000, তাহলে 48,000 টাকা। তাহলে এখানে 1 লাখ আর 12,000, তাহলে 1,12,000 টাকা। তাহলে ক্লিয়ার কিনে একটু তোমরা দ্রুত জানাও, যে ক্লিয়ার কিনে একটু তোমরা দ্রুত জানাও। হ্যাঁ, নিচে 100 কেন স্যার? হ্যাঁ 100 কেন, এটা তুমি সীমান্ত দাস প্রশ্ন করছো। 20%, তাহলে পার্সেন্ট মানে কি? শতকরা মানে কি? যখন 20% থাকে, 20% মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে উপরে 20 নিচে 100। তাহলে আমরা নর্মালি যখন এই ধরো 4 লাখের ক্যালকুলেটারে 20% কাটি, এই ক্যালকুলেটারে 20% কাটা মানে কি? 80,000 টাকা। কিন্তু তোমাকে যদি বলে তুমি ঐকিক নিয়মে করো, এই 20% মানে কি? উপরে 20 নিচে 100, উপরে 20 নিচে 100। তাহলে একটু তোমরা ক্লিয়ার, তোমরা সবাই একটু বলো ক্লিয়ার কিনা। স্যার আপনি নিচে যে 100 দিয়েছেন সেইটার তো কোনো কাজ করেন নাই। কেমন করে কাজ করি না? এখানে মূল বিষয়টা আমি কি করছি, তুমি ক্যালকুলেটার বাইর করো, আমি মুখে মুখে তো বাইর করছি। আমি একবারে লিখলাম 4 লক্ষকে 20 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করো। পার্সেন্ট মানে কি? তুমি যখন ক্যালকুলেটারে 4 লক্ষকে 4 লক্ষের 20% কাটবা, তোমার 80 বের হবে। কারণ এখানে তো আমাকে এইভাবে দিতে হবে, 4 লক্ষ গুণন 20 ভাগ 100 মানে হচ্ছে 80। তুমি একটু চেক করে দেখো, একটু চেক করে দেখো তুমি, তাহলে বুঝতে পারবা। তুমি একটু চেক করো, এখানে প্রশ্ন করছো যে, হ্যাঁ মাসুম প্রশ্ন করছো, এখানে না মাসুম না, এখানে কাজ করেননি। হ্যাঁ তোমার শিমুল প্রশ্ন করছো যে স্যার আপনি নিচে যে 100 দিয়েছেন সেটির তো কোনো কাজ করেননি। কাজ তো করলাম, তুমি ক্যালকুলেটারে নিজে চেক করো, 4 লক্ষকে 20 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করো, তাহলে তো 80,000 টাকা বের হবে। তুমি একটু চেক করে দেখো, তারপরে বলো। তাহলে একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও, একটু ক্লিয়ার কিনা সবাই জানাও।
ফার্স্ট থেকে নবকুমার বলছে ফার্স্ট থেকে ভাই বুঝার আর সময় নাই স্যার। হোয়াইট বোর্ড ক্লিয়ার না, হোয়াইট বোর্ড ক্লিয়ার না, একটু লেখাটা বড় করতেছি আমি এখানে। আমি আপাতত এখানে ফার্স্ট থেকে বুঝাইতে গেলে অনেক আসলে লাগবে। হোয়াইট বোর্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও, আসলে লেখাটা ছোটো হওয়ার কারণে ক্লিয়ার হচ্ছে না, আমি লেখাটা বড় করতেছি। তাহলে তোমরা একটু ক্লিয়ার কিনে একটু সবাই জানাইলা। আমি আরেকবার বলতেছি, আমরা যখন 17 সালে অবস্থা নির্ণয় করছি, 17 সালে আমার সম্পত্তি ছিল একটি 5 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকার 20% মানে 1 লক্ষ টাকা। এই 20% মানে কি, উপরে 20 নিচে 100, একই কথা। এখন 2018 সালে কিন্তু আমার সম্পত্তি আছে দুইটা। আমরা 2017 সালে যে মেশিনটা কিনছি সেটা আছে, আবার 2018 সালে নতুন করে মেশিন ক্রয় করছি, তাহলে আমার দুইটা মেশিন আছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই নির্ণয়ের নিয়ম কি, প্রতি বছর আমাকে পুস্তক মূল্যের উপর অবশ্যই নির্ণয় করতে হবে। পুস্তক মূল্য মানে কি, সম্পত্তির অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বা অবস্থায় বিয়োগ করতে হবে। তাহলে প্রথম বছরে দেখো তো পুস্তক মূল্য ছিল 5 লাখ, কারণ প্রথম বছরের জন্য সম্পত্তির ক্রয় মূল্যে পুস্তক মূল্য, তাহলে 5 লাখের উপর আমি 20% কেটে আমি 1 লক্ষ টাকা পেয়েছি। দ্বিতীয় বছর আসো, দ্বিতীয় বছর তোমার যে 5 লক্ষ টাকা ছিল অবশ্যই কাটলা কত, 1 লাখ। তাহলে দ্বিতীয় বছরের পুস্তক মূল্য নির্ণয়ের জন্য এই 5 লাখ থেকে 1 লাখ টাকা বিয়োগ করতে হবে। তো দ্বিতীয় বছরে প্রথম মেশিনের পুস্তক মূল্য 4 লাখ। এখন দ্বিতীয় বছরে তুমি আরেকটা মেশিন কিনছো 3 লাখ, এটার পুস্তক মূল্য কত, 3 লাখ। তাহলে 4 লক্ষ টাকার 20% মানে উপরে 20 নিচে 180,000, 3 লক্ষ টাকার 20% উপরে 20 নিচে 100 মানে 60,000। তাহলে মোট অবশ্যই হচ্ছে 1,40,000। আর এইটি কিন্তু আমি এক্সট্রা বুঝাইছি, 19 সালে চাই নাই। 19 সালে তোমাকে যদি অবশ্যই নির্ণয় করতে হতো তাহলে তুমি কী করতে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বুঝলে সব বুঝবা। তাহলে 19 সালে যখন আমি অবশ্যই নির্ণয় করব, প্রথম মেশিনের পুস্তক মূল্য দেখব। তাহলে প্রথম মেশিনের দ্বিতীয় বছরের পুস্তক মূল্য কত ছিল, 4 লাখ। এই 4 লক্ষ থেকে 80,000 যদি বিয়োগ করি, তাহলে তৃতীয় বছরের শুরুর পুস্তক মূল্য 3,20,000, 3,20,000-এর 20% মানে 64,000। আর দ্বিতীয় মেশিন প্রথম বছরের পুস্তক মূল্য ছিল 3 লাখ, 3 লাখের আমি 20% কেটে 60,000 পাইছি। তাহলে দ্বিতীয় বছরের পুস্তক মূল্য কত হবে, 2,40,000। তাহলে আমি পাবো 48,000। তাহলে 64,000 আর 48,000 যোগ করলে আমি পাবো 1,12,000। সবাইকে ধন্যবাদ। তাহলে ওকে, তাহনা ইসলাম ঝাপসা, আসলে কি ঝাপসা, বোর্ড ঝাপসা দেখাচ্ছে। শামিল উদ্দিন স্যার বোঝা যাচ্ছে না, আসলে কি বোঝা যাচ্ছে না একটু তুমি জানালে ভালো হতো। ক্লিয়ার স্যার, ক্লিয়ার না, কি ক্লিয়ার না আসলে একটু তোমরা জানাও। সবরিনা জামান রাইসা বলছে স্যার 5 লক্ষ টাকা পুস্তক মূল্যে 100 দেন নাই। ও ওইখানে দেই নাই, আসলে ওইখানে একটি ছিল ভিড়াই দেই নাই। আসলে 20% যে কথা এইভাবে লিখলেও হবে, আমি যদি এইভাবে দেখাই তাও হবে, এটি কোনো প্রবলেম না। আমি আসলে সাবরিনে তোমার উদ্দেশ্যে বলছি, এখানে আসলে আমি যে 5 লাখের 20% দিছি, এই 20% মানে কি, এই 20% না দিয়ে আমি তো লিখতে পারতাম 5 লক্ষ গুণন 20 নিচে 100। আসলে এগুলি তো কোনো ব্যাপার না, এগুলি তো তোমাদের জানার কথা। 20% মানে কি, এগুলো তো খুব ইজি, এগুলো তো আসলে এসএসসি লেভেলের পড়া। 20% মানে কি, উপরে 20 নিচে 100, অর্থাৎ শতকরা 100 টাকায় 20 টাকা, শতকরা 100 টাকায় 20 টাকা মানে উপরে 20 নিচে 100। তাহলে 20% যে কথা, উপরে 20 নিচে 100 একই কথা। আসলে তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ো, আসলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হওয়া উচিত, এগুলো কিন্তু এসএসসি লেভেলের পড়া। আচ্ছা, হোয়াইট বোর্ডে একটু ঝাপসা, আমি বড় করে লিখতেছি, কোনো সমস্যা নেই, আমি বড় করে লিখতেছি। ভাই আমার বইয়ের 2% দেওয়া আছে, তাই বলছিলাম ফার্স্ট থেকে আসলে 2% ভুল হয়েছে, 20% 20% তুমি বরিশালের উপর বাইর করে 20% দিয়ে হবে। ওকে, তাহলে এখন আমরা চলে যাব, আমি একটু বড় করে লিখতেছি, কোনো সমস্যা নেই। এখন আমরা ক্ষয়ে চলে যাব, আমি ক্ষয়ে চলে আসব। ক্ষয়ে দেখো, প্রথম 2 বছরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। তাহলে এখন প্রথম 2 বছরের জন্য, হ্যাঁ শিমুল বলছে ক্লিয়ার, ওকে ধন্যবাদ। প্রথম 2 বছরের জন্য দেখো এখানে প্রশ্নে কি বলছে, দেখো একটু লক্ষ্য করো তোমরা। এখন ক্ষয়ে বলছে, ক্ষয় কি বলছে একটু তোমরা লক্ষ্য করো। প্রথম 2 বছরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। তো যখন তোমাকে অবচয় হিসাব আর পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করতে বলবে, অবচয় হিসাব আর পুঞ্জীবিত অবচয় হিসাব মানে কি, হিসাব মানেই খতিয়ান, হিসাব মানেই খতিয়ান। তাহলে যেহেতু অবচয় হিসাব আর পুঞ্জীবিত অবচয় হিসাবের খতিয়ান নির্ণয় করতে বলছে, তাই আমার অবচয় 2টা লাগবে। 2017 সালে অবচয় কত, এটা একটু আমি টুকে নেই। 2017 সালে আমি অবচয় বের করছি 1 লক্ষ টাকা, আমি একটু বড় করে লিখতেছি, সমস্যা নাই, 1 লক্ষ টাকা। আর 2018 সালে আমি অবচয় বের করছি 1,40,000 টাকা, 1,40,000 টাকা। তাহলে আমাকে অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। তাহলে অবচয় হিসাব আর পুঞ্জীবিত অবচয় হিসাব মানে খতিয়ান। তাহলে ওকে, তাহলে এখন আমরা চলে যাব ক্ষয়ের উত্তরে।
তাহলে খ দেখো তোমরা একটু ভালোভাবে, এটি খতিয়ান। আমরা খতিয়ান আজকে জাবেদা ছাড়া করব, অর্থাৎ আমরা জাবেদা মনে মনে করব। আমাদের কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমাকে খতিয়ান সরাসরি করতে হতে পারে। আজকে আমরা খতিয়ান সরাসরি করব, অর্থাৎ আমরা কিন্তু জাবেদা করতেছি না, আমরা ক্ষয়ে সরাসরি খতিয়ান করতেছি। একটু তোমরা এটি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমরা এখানে কিন্তু বলছে প্রথম 2 বছরের জন্য অবশ্যই হিসাব ও পুঞ্জীবিত অবশ্যই হিসাব প্রস্তুত করো। অবশ্যই হিসাব আর পুঞ্জীবিত অবশ্যই হিসাব মানে কি? খতিয়ান। খতিয়ান কই থেকে করতে হয়? জাবেদা থেকে। আমাকে কি এখানে জাবেদা করতে বলছে? জাবেদা করতে বলে নেই। আমি জাবেদা কোথায় পাবো? জাবেদাকে মনে মনে করে নিতে হবে। প্রথম বছরে জাবেদা মনে মনে করে নিতে হবে, দ্বিতীয় বছরে জাবেদা মনে মনে করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা জাবেদা করব, প্রথমে আমরা খতিয়ান করব অবশ্যই হিসাবের। তাহলে আমরা অবশ্যই হিসাব খতিয়ান করার জন্য আমরা শখ করব। আর একটা বিষয় আমরা জানি যে হিসাব বিজ্ঞানে খতিয়ান মানে শ্রেণীবদ্ধকরণ। খতিয়ান মানে শ্রেণীবদ্ধকরণ। খতিয়ান 2 নিয়মে করা যায় বা 2টি ছকে করা যায়। একটি হচ্ছে টি ছকে অর্থাৎ সনাতন ছকে, আর একটা হচ্ছে চলমান জের ছকে অর্থাৎ আধুনিক ছকে। তুমি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রাখুন এই অধ্যায়ে, আমি আবার বলছি, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রাখুন এই অধ্যায়ে তুমি যখন অবশ্যই হিসাব অর্থাৎ যখন তুমি খতিয়ান প্রস্তুত করবা, তুমি সবসময়ের জন্য টি ছকে খতিয়ান প্রস্তুত করবা। এটি একটি নির্দিষ্ট কারণ আছে, কারণ টি ছকে খতিয়ান করলে আমি একসাথে একাধিক বছরের খতিয়ানগুলো এক জায়গায় করতে পারবো। কিন্তু আমি যদি চলমান জের ছকে বা আধুনিক ছকে খতিয়ান করি, আমাকে কিন্তু এক জায়গায় একাধিক বছরের খতিয়ান করা যাবে না। এটি একটি সমস্যা বা সীমাবদ্ধতা। তাহলে যখন তোমাকে এই অধ্যায়ে খতিয়ান প্রস্তুত করতে বলবে, তুমি টি ছকে খতিয়ান প্রস্তুত করবা। তাহলে তুমি আগে লিখবে অবচয় হিসাব। আমি বড় করে লিখতেছি অবচয় হিসাব, অবচয় হিসাব। তাহলে এখন আমরা কি করব? টি ছক করব। টি ছকটা একটু লক্ষ্য করো, টি ছক। আমরা টি ছক করব। আমি এই পাশ থেকে একটু নিয়ে আসি, আমরা করব টি ছক। দেখো এই যে দিব, আমি বিবরণে ঘর দিব, আমরা এখানে মেডেল, এই দেখো টি আকৃতি হইল না? এই টি ছক মানে এই দেখো টি আকৃতি হয়েছে। আমি যখন টি লিখি এদিক দিয়ে টান দিই, এদিকে টান দিই, এটাকে বলতেছি টি ছক। টি ছকে আমাদের এই পাশে একটা টাকার ঘর থাকবে, এই পাশে থাকবে জাবেদা পৃষ্ঠা, এই যে এই পাশে থাকবে তারিখ। এটাকে আমি বলতেছি ডান পাশ। ডান পাশ মানে ক্রেডিট। সবসময় আমরা জানি হাতের, দেখো এটা আমার কি ডান হাত, এটা আমার বাম হাত। সবসময় জানি বাম মানে ডেবিট, ডান মানে ক্রেডিট। এই দেখো এটা আমার ডান, ডান মানে ক্রেডিট, এটা আমার বাম, বাম মানে ডেবিট। হিসাব বিজ্ঞানে বাম মানেই ডেবিট। তাহলে এই পাশে টাকার ঘর একটা, এই পাশে জাবেদা পৃষ্ঠা, এই পাশে তারিখ। এই দেখো, তাহলে এইটাই হচ্ছে আমাদের টি ছক। তাহলে এটি হাতের বাম, বাম মানে ডেবিট, এটি হাতের ডান, ডান মানে ক্রেডিট। তাহলে আমাদের কিন্তু অবচয় হিসাবের খতিয়ানের ছক হয়ে গেল। তাহলে এইটি মানে হচ্ছে তারিখ, তারিখ। এটি মানে বিবরণ, আমি বড় করে লিখতেছি বিবরণ। এটি হচ্ছে জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা। এটি হচ্ছে টাকা, আবার দেখো তারিখ, বিবরণ। এটি হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এটি হচ্ছে টাকা। দেখো তাহলে আমরা টি ছকটা করে ফেললাম, আমাদের কিন্তু টি ছকটা হয়ে গেল। তাহলে এই ছকটা হয়ে গেল। বাঁধন সরকার বলছে স্যার এসএসসি 21 ব্যাচ হিসাব বিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় আর্থিক বিবরণী। আসলে আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসটা করাবো, ধারাবাহিকভাবে। একটু তোমাদের ধৈর্য ধরতে হবে, আমাকে ধারাবাহিকভাবে আসলে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। আমি আস্তে আস্তে যাব আর্থিক বিবরণীতে। আগে এগুলো করো, ইনশাআল্লাহ আমি করাবো, টেনশনের কোনো কারণ নেই, আসলে এগুলো করাবো আমি। তাহলে দেখো অবচয় হিসাব আমরা টি ছকটা করলাম। টি ছকের এটি হচ্ছে বাম, এটি হচ্ছে ডান। তাহলে আমি তোমাকে কি বললাম? এটা কিন্তু আমি খতিয়ান করতেছি। খতিয়ান কই থেকে করতে হয়? খতিয়ান করতে হয় জাবেদা থেকে। তাহলে আমি তোমাকে কি বলছি? যে আমাদের জাবেদা করতে হয় মোট 4টা। একটা হচ্ছে সম্পত্তি, যদি আমি ক্রয় করব ওই ক্রয়ের জন্য একটি জাবেদা করব। সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি নগদে করি নগদান, যদি চেকে করি ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে দ্বিতীয় জাবেদা কি করব? হিসাবকাল শেষে, এটা কিন্তু মূলত সমন্বয় জাবেদা, হিসাবকাল শেষে অবচয় হিসাবকে বন্ধ করার জন্য যাবে, অবচয় হিসাবকে হিসাবভুক্ত করার জন্য জাবেদা করব। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। 2 নম্বর জাবেদা। 3 নম্বর জাবেদা হিসাবকাল শেষে অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। 4 নম্বর জাবেদা কোনো স্থায়ী সম্পত্তি যদি বিক্রি করি বিক্রয়ের জন্য জাবেদা করব। ওই বিক্রয় তারিখে যদি বিক্রয় করি বিক্রয়ের জন্য জাবেদা করব। নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট। যদি ক্ষতি হয় ক্ষতি ডেবিট, সম্পত্তি ক্রেডিট। যদি লাভ হয় লাভ ক্রেডিট, সম্পত্তি ক্রেডিট। এই সর্বসাকলে 4টে জাবেদা। এই 4টে জাবেদার মধ্যে কন্টিনিউয়াসলি বছর ওয়াইজ, কারণ আমরা জানি যে একটি সম্পত্তি যে আমরা ক্রয় করি তার একটি নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে। ধরো তুমি একটি মেশিন ক্রয় করছো, ওই মেশিনের আয়ুষ্কাল 5 বছর, তাহলে তুমি কি করবা?
যেদিন সম্পত্তিটা ক্রয় করবা, ক্রয়ের জন্য কিন্তু একদিন জাবেদা করবা, অর্থাৎ যেদিন ক্রয় করবা সেদিন। এখন ক্রয় করার পর তুমি ওই সম্পত্তিটা ব্যবহার করা শুরু করছো, হিসাব করার শেষের দিন তুমি কি করবা, প্রথম বছর হিসাব করে শেষের দিন তুমি অবশ্যই জাবেদা করবা, অবশ্যইকে বন্ধ করবা। প্রথম বছর শেষ হইলো, আবার দ্বিতীয় বছরে আসবা, দ্বিতীয় বছরে আবার সম্পত্তি ব্যবহার করবা। এবং দ্বিতীয় বছরে এসে তুমি কি আবার সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা করবা? করবা না। তুমি যেদিন সম্পত্তি ক্রয় করবা, ক্রয়ের জাবেদা সেদিন করবা। তো দ্বিতীয় বছরে এসে কী করবা? দ্বিতীয় বছরে শুধু তুমি অবশ্যই জাবেদা করবা, অবশ্যইকে বন্ধ করবা। আবার তৃতীয় বছরে কি করবা? অবশ্যই জাবেদা করবো, অবশ্যইকে বন্ধ করবা। চতুর্থ বছর কি করবা? অবশ্যই জাবেদা করবো, অবশ্যইকে বন্ধ করবা। এভাবে পঞ্চম বছর পর্যন্ত তুমি অবশ্যই জাবেদা করবো, অবশ্যইকে বন্ধ করবা। তার মানে অবশ্যই জাবেদা হবে কন্টিনিউয়াসলি যতদিন পর্যন্ত সম্পত্তিটা অকেজ হয় নাই। প্রতি বছর অবশ্যই জাবেদা হবে একটা, অবশ্যইকে বন্ধ করার জন্য আমরা জাবেদা করব একটা। তাহলে এখন আমাকে কি বলছে? প্রথম 2 বছরের জন্য, প্রথম 2 বছর, প্রথম বছর এবং দ্বিতীয় বছর। প্রথম বছর মানে 17 সাল, দ্বিতীয় বছর মানে 18 সাল। তাহলে প্রথম বছরে আমরা কি করছি? প্রথম বছরের জন্যে আমরা ডিসেম্বর 31 তারিখে প্রথম বছরে আমার অবশ্যই বের হয়েছে 1 লক্ষ টাকা। তো এই 1 লক্ষ টাকার জন্য আমরা কি জাবেদা করি নাই? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট করছি কিনা? তারপরে আমরা কি ডিসেম্বর 31 তারিখে অবশ্যইকে বন্ধ করার জন্য জাবেদা করি নেই? আয় সারাংশ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট করছি কিনা? তাহলে আমরা প্রথম বছরে এই দুটি জাবেদা করছি। তাহলে আমরা যখন খতিয়ান করব, খতিয়ান মানে কি? মূলত জাবেদা থেকে করব। তাহলে আমরা প্রথম বছরে জাবেদা কি করছি? অবচয়ের দুটো জাবেদা করছি। অবচয়কে হিসাবভুক্ত করার জন্য অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা অবচয়ের খতিয়ান করতেছি, খতিয়ান করার নিয়ম কি? যার খতিয়ান করব জাবেদা থেকে তাকে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবো। মূল কথা কান ধরে নিয়ে আসবো। কোথায় থেকে? জাবেদা থেকে। কাকে কান ধরে নিয়ে আসবো? যার খতিয়ান করব তার। আমি আবারও বলছি, তুমি যার খতিয়ান করবা জাবেদা থেকে কান ধরে নিয়ে আসবা। কার খতিয়ান করবা? যার খতিয়ান করবা। তো তুমি কার খতিয়ান করতেছো? অবচয় হিসাবের। তাহলে অবচয়কে কান ধরে নিয়ে আসবা। তাহলে 2017 সালে তুমি অবচয় জাবেদা করছো কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তো যার খতিয়ান করবা তাকে কান ধরে নিয়ে আসবা। তো তাকে কান ধরে এনে লেখার সময় কি করবা? তুমি বিপরীতটা লিখবা, বিপরীত হিসাব খাত লিখবা। তাহলে অবচয় হিসাব ডেবিট, ডেবিট পাশে লিখবো। ব্যাখ্যায় কি লিখবো? বিবরণের ঘরে কি লিখবো? বিপরীত হিসাব খাত, অর্থাৎ ক্রেডিটটা কি? তাহলে আমরা লিখবো 2017 ডিসেম্বর, দেখো 2017 ডিসেম্বর 31 আমরা লিখবো পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব। তাহলে প্রথম বছর অবচয় কত? 1 লক্ষ টাকা। এই যে ডেবিট লিখলাম আমি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে আবার কি করছি? 2017 সালে যখনই অবচয় জাবেদা করছি সঙ্গে সঙ্গে আমি অবচয়কে বন্ধ করছি ওই দিনে। তাহলে যখন আমি অবচয়কে বন্ধ করছি জাবেদা কি করছি? আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে অবচয় হিসাব কি? ক্রেডিট। যেহেতু ক্রেডিট তাই ক্রেডিট দিকে লিখবো। তো 2017 ডিসেম্বর 31 আমি কি লিখবো? আয় সারাংশ। অনেকে আয় বিবরণী লেখে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। তুমি আয় বিবরণী লিখতে পারো, আয় সারাংশও লিখতে পারো। আয় সারাংশ বা আয় বিবরণী, কোনো এটা প্রবলেম নাই। সারাংশ হিসাব। তাহলে কত? যত টাকা অবচয় দেখাইছো তত টাকাই তুমি বন্ধ করবা, 1 লক্ষ টাকা। তাহলে এখন আমার 17 সালে কি আর অবচয় জাবেদা আছে? আর নেই। তাহলে এখন কি করতে হবে? ডেবিট ক্রেডিট যোগ করতে হবে, সমান করতে হবে। তার মানে ব্যালেন্স শূন্য হয়ে যাবে। এখানে আর যোগফল অর্থাৎ পার্থক্য বের করতে হবে না। 1 লাখ ক্লোজ, 1 লক্ষ ক্লোজ। ওকে, তাহলে আমাদের 2017 সালে জাবেদা হয়ে গেল। এবার আমি কি করব? 18 সালে আসবো। দেখো আমরা এখন কি করব? 18 সালে আসবো। তাহলে 18 সালে কি করছি আমি? আবারও কি অবচয় হিসাবভুক্ত করার জন্য ডিসেম্বর 31 তারিখে অবচয় হিসাবকে ডেবিট করছি, পুঞ্জীবিত অবচয় হিসাবকে ক্রেডিট করছি। আবার সঙ্গে সঙ্গে কী করছি? অবচয়কে বন্ধ করছি। তাহলে 18 সালেও আমি জাবেদা করছি। তো ওইখানে 18 সাল থেকে কান ধরে নিয়ে আসবো। তাহলে আমি এখন দেবো 2018। এই দেখো 2018, এই পাশে দিলাম 2018, এই পাশেও দিলাম 2018। এইটাই হচ্ছে আমার টি ছকের বৈশিষ্ট্য। আমরা একবারেই দুইটা খতিয়ান করতে পারবো। কিন্তু আমি যদি আধুনিক ছকে করি আসলে এটি ভুল হবে। পাঞ্জেরি টেস্ট পেপারে তুমি দেখবা ওরা কিন্তু আধুনিক ছকেই পরপর দুইটা কি করছে? সালের খতিয়ান করছে, যা আসলে নীতির বহির্ভূত বা নিয়মের বহির্ভূত। তাহলে আমি দেবো 2018 ডিসেম্বর 31। এই যে একটু লিখতে এখানে কষ্ট হচ্ছে, বুঝে নিও। 2018 ডিসেম্বর 31। তাহলে আমি 2018 সালের ডিসেম্বর 31 তারিখে অবচয়ের জন্য জাবেদা কি করছি? চিন্তা করো, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় ডেবিট তাই ডেবিট দিকে লিখবো পুঞ্জীবিত অবচয়। কি লিখবো? পুঞ্জীবিত অবচয়, বিপরীত হিসাব খাত, পুঞ্জীভূত অবচয় হিসাব
কত টাকা? এই দেখো 1,40,000 টাকা। তাহলে লিখবো আমি 1,40,000 টাকা দিয়ে যোগের দাঁড়িয়ে দেবো। আবার কি করবো? ক্রেডিট দিকে ডিসেম্বর 31, কারণ আমি বন্ধ করার জন্য কি করছি, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু ক্রেডিট তাই ক্রেডিট দিকে আয় সারাংশ, আয় সারাংশ হিসাব কত টাকা? 1,40,000 দিয়ে আমি এখন কি করব? 1,40,000 ক্লোজ করে দেবো, ক্লোজ 1,40,000 লিখে ক্লোজ করে দেবো। তাহলে অবসর কোনো জের বের হবে না। এইভাবে এখন আমি বক্স করে দেবো। তাহলে একটু তোমরা সবাই জানো ক্লিয়ার কিনা, একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। একটু তোমরা জানাও দ্রুত জানাও ক্লিয়ার কিনা। এখানে আবির বলছে স্যার আগে জাবেদা করান, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাদের নেট প্রবলেম। তাহলে একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা, এখন একটু জানাও। আসলে জাবেদা তোমাকে মনে মনে করতে হবে, এই জাবেদাগুলো এখানে করা যাবে না, এখানে জাবেদা চাইনি। তাই তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা। সাবরিনা জাহান বলছে ক্লিয়ার, ধন্যবাদ। তা তোমরা একটু, তোমাদেরকে বলছি ক্লাসটি শেয়ার করে দিবা যাতে অন্যরাও ক্লাসটি দেখার সুযোগ পায়। একটু তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার হয়েছে মাত্র আসলে 10টি, খুবই দুঃখজনক। তোমরা একটু অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে একটু। আর তোমরা আমার সাথে কমিউনিকেশন করো ক্লিয়ার কিনা, একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও। ততক্ষণ আমি এটি মিশিয়ে দেই। আমরা এখন যাব দ্বিতীয় তোমার খতিয়ানে, সেটা হচ্ছে পুঞ্জীবিত অবস্থায়। তার আগে একটু তোমরা সবাই জানাও ক্লিয়ার কিনা, তাই আমি একটু মিশিয়ে দিলাম। তোমরা একটু সবাই জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু তোমরা দ্রুত জানাও। তোমরা একটু দ্রুত জানাও ক্লিয়ার কি না, একটু দ্রুত জানাও। এখন আমার চলে আসবো এখানে, মাত্র তোমরা 3-4 জন বলছো। স্বপ্নের শিমুল ক্লিয়ার, তারপরে নাহিম খান অর্ণ ক্লিয়ার, ধন্যবাদ। আরিফ সরকার ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এখন আমরা এখানে যাব পরের খতিয়ানে। এখন বলছে আমাকে দেখো এখানে পুঞ্জীবিত অবস্থা হিসাব প্রস্তুত করো। এখন আমাকে পুঞ্জীবিত অবস্থার খতিয়ান করতে হবে। দেখো এখন অবস্থা করতে হবে পুঞ্জীবিত অবস্থার খতিয়ান। তাহলে আমরা জাবেদাগুলো মনে মনে করব। তাহলে এখন আমরা খতিয়ান করব কার? আমরা করব পুঞ্জীবিত অবচয় হিসাবের। তাহলে আমি সামনে জাস্ট পুঞ্জীবিত কথাটা লিখে দেই। এই দেখো পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে এখন আমরা পুঞ্জীবিত অবচয় হিসাবের খতিয়ান করব। তাহলে এখানে মাসুম হোসেন বলছে আয় সারাংশ হিসাবটা বুঝতেছি না, বুঝিয়ে দেন। হ্যাঁ মাসুম, তোমাকে বলতেছি আসলে হিসাব বিজ্ঞানে যে অস্থায়ী হিসাবগুলো আছে, এই অস্থায়ী হিসাবগুলো হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়। অস্থায়ী হিসাব কোনগুলো? যে হিসাবগুলো আমরা আয় বিবরণীতে আর মালিকানা সত্ত্ব বিবরণীতে লিপিবদ্ধ করি। আমার কথাগুলো একটু তোমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো। তোমরা কোন হিসাবগুলো আয় বিবরণীতে লিপিবদ্ধ করো? আয় বিবরণীতে লিপিবদ্ধ করো আয় এবং ব্যয়, আয় এবং ব্যয়। এই আয় এবং ব্যয় হিসাব বিজ্ঞানে অস্থায়ী হিসাব। যেহেতু অস্থায়ী হিসাব, তাই হিসাব বিজ্ঞানে হিসাবকাল শেষের দিন এই হিসাবগুলোকে বন্ধ করে দিতে হয়। এখন আয় আর ব্যয়কে বন্ধ করে দিতে হয় আয় বিবরণী বা আয় সারাংশের মাধ্যমে। যেহেতু ব্যয় ডেবিট রিজার্ভ প্রকাশ করে, বন্ধ মানে শূন্য করা, তাহলে ব্যয়কে বন্ধ করার জন্য কি করব? আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট করব, সংশ্লিষ্ট ব্যয় অর্থাৎ যে ব্যয়কে বন্ধ করব সেই ব্যয়কে ক্রেডিট করব। তাই আমরা অবচয়কে বন্ধ করার জন্য আয় সারাংশকে ডেবিট করছি, অবচয় হিসাবকে ক্রেডিট করছি। এটা ক্লিয়ার কিনা আবারও তুমি জানাও। তাহলে এখন আমরা কি করব? পুঞ্জীবিত অবচয় হিসেবের খতিয়ান করব। তাহলে পুঞ্জীবিত অবস্থায় চিন্তা করো, 2017 সালে তুমি পুঞ্জীবিত অবস্থায় জাবেদা কয়টা করছো? 2018 সালে তুমি পুঞ্জীবিত অবস্থায় জাবেদা কয়টা করছো? তুমি 2017 সালে পুঞ্জীবিত অবস্থায় জাবেদা করছো একটা। তো জাবেদাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যে জাবেদাগুলো মাথায় রাখতে না পারো, তুমি কিন্তু আসলে খতিয়ান করতে পারবা না। এখন মাত্র দেখো 12 জন ক্লাস, আসলে ক্লাসটি ভালো লাগছে না মনে হয়, আসলে আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে ক্লাস করানোর চেষ্টা করতেছি, একটা ভেঙে ভেঙে, যেভাবে তোমার স্যাররা আসলে প্র্যাকটিক্যালি ক্লাস করায়। আসলে তোমাদেরকে সবাইকে ধৈর্য রাখতে হবে। তোমরা যদি ধৈর্য রাখো ইনশাল্লাহ বেটার কিছু করবা। যে তোমরা যদি ধৈর্য না রাখো, সময় না দাও, তোমরা কিন্তু বেটার কিছু করতে পারবে না। আসলে শর্টকাটে কিন্তু কোনো কিছু হয় না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু একটু আমাকে সময় দিতে হবে। তোমরা সময় দিলেই আমি ভালো কিছু বোঝাতে পারবো। তাহলে ওকে, আমি
চলে আসতেছি পুঞ্জীবিত অবচয় হিসাবে। তাহলে পুঞ্জীবিত অবচয় আমরা 17 সালে, কারণ আমাকে কিন্তু প্রথম 2 বছরে খতিয়ান করতে বলতে 17-18, তো 17 সালে আমরা পুঞ্জীবিত অবচয় জাবেদা করছি এক জায়গায় অবচয়কে হিসাবভুক্ত করার জন্য, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমি কি বললাম, আমি যার জাবেদা করছি, যেখানে জাবেদা করছি, যদি খতিয়ান করতে বলে জাবেদা থেকে কান ধরে নিয়ে আসতে হবে। তাহলে পুঞ্জীবিত অবচয় আমি জাবেদা থেকে কান ধরে নিয়ে আসবো, তাহলে জাবেদা থেকে কান ধরে নিয়ে আসবো খতিয়ানে, পুঞ্জীবিত অবচয় হিসাব নামক খতিয়ানে। তাহলে পুঞ্জীবিত অবচয় জাবেদা করছি কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে খতিয়ান করার নিয়ম কি, যার খতিয়ান করবো ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে লিখবো আমি 2017, ডেবিট দিকেও 2017 দিয়ে লিখবো ডিসেম্বর 31। তাহলে আমার পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, তাই ক্রেডিট দিকে লিখবো অবচয় হিসাব, অবচয় হিসাব। তাহলে 2017 সালে আমি অবচয় বের করছি কত, 1 লাখ, আমি লিখবো 1 লক্ষ টাকা, আমি লিখবো 1 লক্ষ টাকা। দেখছো বিষয়টা? এখন আমাদের কি 2017 সালে আর পুঞ্জীবিত অবচয় জাবেদা করছি? করি নাই। যেহেতু করি নাই, তাই এখন হিসাবকাল শেষে আমরা জানি দুতরফা দাখিলের নিয়ম অনুযায়ী আমাকে ডেবিট ক্রেডিট সমান করতে হবে। তাই আমি ডেবিট ক্রেডিট সমান করার জন্য আমি যোগের দাঁড়ি দেবো। এখন ডেবিট ক্রেডিট সমান করার উপায় কি, যে সাইডটা বড় সেই সাইডটাকে যোগফল নামাইতে হয়। তাহলে ক্রেডিট সাইড বড়, তাই ক্রেডিট দিকে আমি যোগফল নামাবো 1 লক্ষ টাকা, নামিয়ে ক্লোজ করে দিলাম 1 লক্ষ। ওটা সঙ্গে সঙ্গে আমি ডেবিট দিকে নিয়ে আসলাম 1 লক্ষ টাকা, আমি ক্লোজ করে দিলাম। দিয়ে আমি এই যে বড় থেকে আমি ছোট বিয়োগ করবো। তাহলে আমি যদি 1 লক্ষ টাকা থেকে, দেখো ডেবিট দিকে টাকা নেই, 0 টাকা বিয়োগ করি, তাহলে আমার বিয়োগ ফল 1 লক্ষ টাকা। এই বিয়োগ ফলকে খতিয়ানে যে আমার বিয়োগ ফলটা বের হয় এটাকে বলা হয় ব্যালেন্স, যেটা আমি বের করি সেটা ব্যালেন্স সিডি। তাহলে আমি লিখবো ডিসেম্বর 31, ব্যালেন্স সিডি বের হয় হিসাবকালের শেষের দিন, এই ডিসেম্বর 31, উদ্বৃত্ত সিডি, ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত সিডি। তাহলে উদ্বৃত্ত সিডি কত পাইলাম, 1 লক্ষ টাকা। এখন হিসাব বিজ্ঞানের নিয়ম, যেই পাশে উদ্বৃত্ত সিডি বের হবে পরের হিসাবকালের শুরুতে আমাকে বিডি করতে হবে বিপরীত দিকে। তাহলে সিডি কোন পাশে বেড়েছে, ডেবিট দিকে। তাহলে আমি কি করব, 2018 সালে, এই যে 18 সালে অটো চলে আসলাম, দেখছো ক্লোজের নিচে 18 সাল, আমি দেবো জানুয়ারি 1, কি দেবো, জানুয়ারি 1 দিব, দিয়ে লিখবো উদ্বৃত্ত বিডি। আমি সিডিটাকে কি করলাম, বিডি করলাম। এটা কিন্তু হিসাব বিজ্ঞানের নিয়ম, আমি যেখানে সিডি পাবো তার বিপরীত দিকে বিডি করব। আমি যেটা বাইর করছি সিডি, আর আমি যেটা স্থানান্তর করবো সেটা বিডি। সিডি মানে ক্যারি ডাউন, মানে স্থানান্তরিত বলছে হইবে, আর বিডি মানে ব্রড ডাউন, স্থানান্তরিত হয়েছে, আমি করলাম এই 1 লক্ষ টাকা স্থানান্তরিত করলাম। এখন আমি 18 সালে জাবেদা করবো। তাহলে 18 সালে আবার পুঞ্জীবিত অবস্থায় জাবেদা কি করছি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তাই আমি লিখবো ডিসেম্বর 31, কারণ আমি হিসাবকাল শেষে করছি, লিখবো অবচয় হিসাব। তাহলে জাবেদা কিনলে কিন্তু আমাকে মনে মনে করতে হবে। তাহলে আমি কি করছি, 2018 সালেও অবচয় যখন হিসাবভুক্ত করছি জাবেদা করছি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, তাই লিখলাম অবচয় হিসাব। তাহলে আমি কত টাকা বাইর করছিলাম, 1,40,000, এই জন্য লিখলাম আমি 1,40,000। এখন আবারও কি, হিসাব বিজ্ঞানের দ্বৈত সত্তা নীতি অনুযায়ী বা দুতরফা নীতি অনুযায়ী আমাকে ডেবিট ক্রেডিট সমান করতে হয় না। তাই আমি কি করব, দেখবো কোন সাইডটা বড়, আমি দেখলাম ক্রেডিট বড়, ক্রেডিট দিকে যোগের দাঁড়িয়ে দিলাম, ওই সোজা আমি ডেবিট দিকে যোগের দাঁড়িয়ে দিলাম। যোগফল কত, 2,40,000, ক্লোজ করে দেবো। আমি নিয়ে আসবো ডেবিট দিকে 2,40,000, ক্লোজ করে দেবো। এই 2,40,000 থেকে আমার 17 সালে 18 সালে কি টাকা আছে, আর নেই, তাহলে 0 টাকা। আমি যদি বিয়োগ করি 2,40,000, তাহলে এইটা হবে 2018, ক্লোজের যাতে নিচে হয় 2018 ডিসেম্বর 31। এটা লিখবো আমি কি, উদ্বৃত্ত সিডি। তাহলে আমাকে কয় বছরের খতিয়ান করতে বলছে, 2 বছরের। যেহেতু সিডি বেড়েছে আমি বিডি করে অঙ্ক শেষ করে দেবো। তাহলে সিডি বেড়েছে কোন পাশে, ডেবিট পাশে, আমি লিখবো 2019 জানুয়ারি 1, লিখবো আমি উদ্বৃত্ত বিডি 2,40,000। এটার ক্লোজ করা যাবে না, এইভাবে আমাকে বক্স করে দিয়ে অঙ্ক শেষ করতে হবে। তাহলে এইভাবে আমরা পুঞ্জীবিত অবস্থার খতিয়ান করব। তাহলে একটু তোমরা দ্রুত জানাও, তোমরা ক্লিয়ার কিনা, একটু তোমরা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা, দ্রুত একটু জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। তাহলে আমরা কিন্তু এভাবে পুঞ্জীবিত অবচয় হিসাব আর পুঞ্জীবিত অবচয়ের খতিয়ান করা শেষ করলাম। তাহলে এখানে মূল বিষয়টা, খতিয়ান করার জন্য আমাকে কিন্তু জাবেদাটা মাথায় রাখতে হবে। আমরা জানি যে প্রতি বছর অবচয়কে হিসাবভুক্ত করার জন্য জাবেদা করা হয় একটা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আবার প্রতি বছর হিসাবকাল শেষে অবচয়কে বন্ধ করার জন্য জাবেদা করা হয় একটা, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো যখন আমরা অবচয়ের খতিয়ান করব, প্রতি বছর অবচয় আসবে 2 জায়গা থেকে, জাবেদা 2টা 2 জায়গা থেকে। আর আমি যখন
পুঞ্জীবিত অবচয়ের খতিয়ান করব, পুঞ্জীবিত অবচয় প্রতি বছর আসবে একটা, অর্থাৎ পুঞ্জীবিত অবচয় আসে শুধু অবচয়কে হিসাবভুক্ত করা যাবে তাই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তো একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। সবুজ হোসেন আবির ক্লিয়ার, ধন্যবাদ তোমাকে। সবাই একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও। তাহলে এখন আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, আমরা নেক্সট চলে যাব। একটু তোমরা দ্রুত জানাও ততক্ষণে ক্লিয়ার কিনা, তোমরা একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। হ্যাঁ, এখানে সাবরিনা জাহান বলছে ক্লিয়ার, তানহা ইসলাম ক্লিয়ার। তোমরা একটু, তোমাদের বারবার বলতেছি তোমরা একটু সময় নিয়ে ক্লাস করো, আসলে একটু সময় নিয়ে ক্লাসটা করতে হবে, কারণ তোমরা যদি প্রাইভেটের মতো পড়তে চাও আসলে শর্টকাট পরিহার করতে হবে। আমরা কিন্তু অনলাইন ক্লাস বলতে শর্টকাট বুঝি, আসলাম দ্রুত বুঝে যাবো, আসলে এখানে আমি সৃজনশীল করাচ্ছি, এটা দ্রুত বুঝার কোনো কিছু উপায় নেই। এখানে নাহিম খান অর্ণ বলছে সিডি বিডি কেন আসবে, আসলে যখন আমরা সনাতন নিয়মে আমরা অঙ্ক করব, যখন ডেবিট ক্রেডিট সমান হবে না, আমি আবারও বলছি এখানে মূল সিডিবিটা আসার কারণ হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানে দ্বৈত সত্তা অর্থাৎ দুতরফা, যেটাকে বলি দুতরফা দাখিলার নিয়ম অনুযায়ী আমাকে কিন্তু ডেবিট ক্রেডিট সমান করতে হয়। এখন ডেবিট ক্রেডিট সমান করার জন্য আমাকে কি করতে হবে, দেখতে হবে কোন সাইডটা বড়। এখন যদি দেখি আমার ক্রেডিট সাইড বড়, এই ক্রেডিট সাইডের টাকাটা আমাকে ডেবিট সাইডে মিলাইতে হবে। আর মিলানোর জন্য যদি ডেবিট দিকে শর্ট হয়, কারণ যেহেতু এক পাশে বড় এক পাশে তো শর্ট হবে, যেই পাশে শর্ট আমি যেটা পার্থক্য বের করব আমরা ওটাকে লিখব উদ্বৃত্ত সিডি বা ব্যালেন্স সিডি। এই উদ্বৃত্ত সিডি বা ব্যালেন্স সিডি মানে ক্রেডিট ডাউন মানে ওটাকে বলা হয় স্থানান্তরিত হইবে। কারণ হিসাব বিজ্ঞানে আমার মূল থিম হিসাবকালের শেষ যা পরের হিসাবকালের শুরুটা, আমি যেখানে শেষ করব পরের দিন সেখান থেকে শুরু করব। আমি শেষ করলাম, শেষ করার সময় লিখে রাখবো পরের দিন স্থানান্তরিত হইবে, আর আমি যখন পরের দিন লিখবো আমি লিখবো স্থানান্তরিত হয়েছে। সিডি মানে স্থানান্তরিত হইবে, বিডি মানে স্থানান্তরিত হয়েছে। কই থেকে হয়েছে, বিগত বছর থেকে। তাহলে ওকে, তাহলে আমরা এখন পরের কোশ্চেনে চলে যাব। এখন গয়ে দেখো, সবাই গয়া দেখো একটু, গয়া নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। গয়ে বলছে প্রতিষ্ঠানের হিসাব রক্ষক ভুলক্রমে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট আয় কত টাকা কম বা বেশি হবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করো তোমরা। আমি একটু এটা সিলেক্ট করতেছি, একটু সিলেক্ট করে দেই। দেখো কি বলছে, দেখো প্রতিষ্ঠানের হিসাব রক্ষক ভুলক্রমে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট আয় কত টাকা কম বেশি হবে। এখানে বলতেছে যে হিসাব রক্ষক যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য না করে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে, তাহলে সেই ক্ষেত্রে আর্থিক ফলাফলে কি পরিবর্তন হবে। কারণ আর্থিক ফলাফল মানে কি, আমরা যে আয় বিবরণী প্রস্তুত করি আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য প্রস্তুত করি না, তাহলে আর্থিক ফলাফল কি পরিবর্তন হবে বা কি কম বেশি দেখানো হবে। তো এই জন্য আমাকে এখন কম্পেয়ার করতে হবে। আমরা যখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই বের করছি, প্রথম বছর বেড়েছে 1 লাখ, দ্বিতীয় বছর বেড়েছে 1,40,000। এখন হিসাব রক্ষক কী করবে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই নির্ণয় না করে বা না ধরে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করছে। তাহলে আমরা এখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি। তাহলে এই জন্য আমরা লিখবো তোমার 9 নং প্রশ্নের গয়ের উত্তর। একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবা। 9 নং প্রশ্নের গয়ের উত্তর দেখো, 9 নং প্রশ্নের গয়ের উত্তর। তাহলে প্রথমে আমি কি করব, হিসাব রক্ষক যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করছে, আমরা আগে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখব সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়। যেহেতু হিসাব রক্ষক ভুল করে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করছে বা ধরছে, তাই আগে আমরা কি করলাম, হিসাব রক্ষকের সাথে সামঞ্জস্য রেখে আগে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। তাহলে আমরা কি করব, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। তো সরলরৈখিক পদ্ধতিতে যদি আমরা অবচয় নির্ণয় করি, প্রথমে 2017 সাল, দেখো 2017 সালের অবচয় সমান, তো 2017 সালে আমার সম্পত্তি ছিল 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ
তাহলে আমরা কিন্তু ঐকিক নিয়মে দেখাইতে পারি, আর এটা নিয়ে কোনো কনফিউশন নেই। 20% মানে কি, এই দেখো এইভাবে লিখতে পারি আমরা 5 লক্ষ এই গুণন 20 নিচে 100। 20% মানে কি, গুণন 20 নিচে 100 মানে 1 লক্ষ টাকা। এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই, 1 লক্ষ টাকা। 20% মানে ঐকিক নিয়ম আমরা এইভাবে লিখি। তবে 2018 সালের অবচয় সমান 2018 সালের অবচয় সমান। তা 2018 সালে এসে আমরা কি করবো, যেহেতু সরলরৈখিক পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি মানে কি, প্রতি বছর প্রারম্ভিক টাকার উপর অবচয় বের হবে। তাহলে আমি দ্বিতীয় বছরে সরি একটু আমার ভুল হলো মনে হয়, কারণ আমরা যখন একটু ভুল হলো, আমি একটু প্রথম বছরটা একটু কেটে দিচ্ছি, একটু ভুল হয়েছে। কারণ আমরা যখন সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয় করবো, সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয় নিয়ম কি, আমাকে কিন্তু অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় নির্ণয় করতে হবে। দেখো প্রথম মেশিন আমরা ক্রয় করছি কত টাকায়, 5 লক্ষ টাকায়। আমার কিন্তু ভগ্নাবশেষের মূল্য ছিল 20,000। একটু আমার ভুল হয়েছে, যেহেতু আমরা সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয় করতেছি। সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয়ের নিয়ম কি, আমাকে প্রতি বছর অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যে কলকাপচাটা আমি কিনছি 2017 সালে, আমি 5 লক্ষ টাকা কিনছি, ওটার আনুমানিক ভগ্নাবশেষের মূল্য 20,000। তাহলে অবচয়যোগ্য মূল্য কত, সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষের মূল্য, অর্থাৎ 5 লক্ষ থেকে 20,000 বিয়োগ করলে 4,80,000। 5 লক্ষ না, 4,80,000 গুণন 20 নিচে 100, তার মানে কি, তাহলে 96,000 টাকা। 96,000 টাকা। এখন আসো 18 সাল। তাহলে 18 সাল কি, সেম সিস্টেম। প্রথম যে আমার কলকাপচাটা আছে সেটার প্রারম্ভিক মূল্য অর্থাৎ অবচয়যোগ্য মূল্য 4,80,000 গুণন 20 নিচে 100 যোগ আমার যে দ্বিতীয় মেশিনটা আছে, লক্ষ্য করো আমার দ্বিতীয় মেশিন কি করছি, 2018 সালে আমরা 2,80,000 আর আনুষঙ্গিক ব্যয় হচ্ছে 20,000। এটির কিন্তু আর ভগ্নাবশেষ মূল্য নাই, তো 3 লক্ষ টাকাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তার মানে 3 লক্ষ গুণন 20 নিচে কিন্তু 100। তাহলে এইটার হচ্ছে 96,000 আর এইটির হচ্ছে আমার 60,000। তার মানে কত, আমার 1,54,000। দেখো 1 লক্ষ হচ্ছে 56,000, 1,56,000। তাহলে আমি যখন সরলরৈখিক পদ্ধতিতে অবস্থা বের করলাম, 17 পাইলাম 96,000, 18 সালে পাইলাম আমি 1,56,000। এইটি একটু আমি খসড়া করে রাখি, তাহলে আমি পাইলাম 96,000 আর এটা পাইলাম আমি 1,56,000। তাহলে হিসাব রক্ষক কী করছে, সব ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় না ধরে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরছে। এই অবচয় ধরার ফলে আর্থিক ফলাফলে আমাদের কি পরিবর্তন হয়েছে, বিষয়টা বোঝার চেষ্টা করো। আর্থিক ফলাফলে, এখানে বলছে আর্থিক ফলাফলে, হ্যাঁ আমি বলছি সবুজ, আসলে আমার ওটা ভুল হয়ে গেছিলো, আমি ঠিক করে নিছি। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট আয় কত টাকা কম বেশি হবে, নিট আয় কত টাকা কম বেশি হবে, অর্থাৎ পার্থক্য। তাহলে আমি এখন কি করব, পার্থক্য নির্ণয় করবো। এটি ক্লিয়ার কিনে একটু তোমরা জানাও, এটা তো সবাই ক্লিয়ার যে 2017 সালে আমার অবচয়যোগ্য মূল্য 4,80,000, তার 20% 96,000। 2018 সালে আমার দুইটা মেশিন, প্রথম মেশিনের অবচয়যোগ্য মূল্য 4,80,000, দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য 3 লাখ। তাহলে এটার উপর আমি 20% কাটলাম 96,000। সরলরৈখিক পদ্ধতি মানে প্রতি বছর সমান 96। আর দ্বিতীয় মেশিন 3 লক্ষ, এর যেহেতু কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, এর 20% 60,000। ওকে, তাহলে এখন আমরা কি করব, চার্টে পার্থক্যটা দেখাবো যে সরলরৈখিক পদ্ধতি অর্থাৎ সরলরৈখিক ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় না দেখিয়ে আমি যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দেখাইছি, এর ফলে অবচয়ের পার্থক্য কী হয়েছে। তাহলে এখন আমি লিখব অবচয়ের পার্থক্যের পরিমাণ নির্ণয়। অবচয়ের পার্থক্যের পরিমাণ নির্ণয়। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কি লিখলাম, অবচয়ের পার্থক্যের পরিমাণ নির্ণয় দিয়ে এখন আমি সারণী করব অর্থাৎ টেবিল করব বা তালিকা করব। তালিকাটা দেখো তুমি, আমি একটা তালিকা করব, এই যে আমি একটা তালিকা করব। একটা হচ্ছে 17 সাল, একটা হচ্ছে 18 সাল। দেখো আমি একটা তালিকা করতেছি, এই পাশ থেকে দিয়ে একটু আমার, তাহলে আমার স্পেস বাড়বে। তাই এই তালিকায় আমি দিব, এটা প্রথমে এটা হচ্ছে বছর, এটা হচ্ছে কি বছর বা সাল, যেটাকে আমি বছর না দিয়ে আমি সাল দেই, আমি সাল।
এখন আমি এটা দেব, এটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ। একটু ছোটো করে লিখতেছি, বোঝার চেষ্টা করো। সরল রৈখিক পদ্ধতিতে অবচয়। আর এখানে দেব আমি ক্রম হ্রাস মান পদ্ধতিতে অবচয়। একটু ছোট করে লিখতেছি, তাহলে আমি বলতেছি সাল সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়। আর এটি আমার হচ্ছে অবচয়ের পার্থক্য, অবচয়ের পার্থক্য। সাল প্রথমে 2017। দেখো এখন সরলরৈখিক পদ্ধতিতে যখন অবস্থা বের করছি আমার বেরিয়েছে 96,000। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি যখন অবস্থা বের করছি আমার হচ্ছে 1 লাখ। তাহলে আমার দুটার মধ্যে পার্থক্য কত? পার্থক্য 4,000। এই 4,000, এই পার্থক্যটা হচ্ছে, দেখো আমি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 1 লক্ষ অবচয় হতো, এটা না দেখিয়ে আমি 96,000 টাকা দেখাইছি। তাহলে 96,000 টাকা দেখাইছি মানে আমি কিন্তু অবচয় কম দেখাইছি, কারণ 96,000 টাকা দেখাইছে মানে কম দেখাইছি। কম দেখাইছি মানে বিয়োগ, আমি কম দেখাইছি। দেখো বিষয়টা আমার দেখা লাগতো 1 লাখ, দেখা লাগতো কত? কারণ আমাকে কিন্তু স্পষ্ট বলে দিছে যে এই প্রতিষ্ঠান ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে, কিন্তু হিসাবরক্ষক ভুল করে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করছে। যদি হিসাবরক্ষক ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতো তাহলে 1 লক্ষ টাকা অবচয় দেখাইতো, কিন্তু যেহেতু হিসাবরক্ষক ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় না দেখিয়ে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দেখাইছে, সে কি করছে? 96,000 টাকা অবচয় দেখাইছে। তাহলে এটির উত্তরটা আমি এখনই বলতেছি, মানে নিচে তুমি কি লিখবা। তাহলে এই ক্ষেত্রে কী করা হয়েছে? যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় না দেখিয়ে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দেখার ফলে আয় বিবরণীতে অবচয় 4,000 টাকা কম দেখানো হয়েছে। যেহেতু অবচয় 4,000 টাকা কম দেখা হয়েছে তাই নিট আয় বেশি দেখানো হয়েছে। বিষয়টা বুঝতে চেষ্টা করো। এখানে কি বলছে? নিট আয় কত কম বা বেশি হবে? তাহলে 2017 সালে নিট আয় 4,000 টাকা বেশি দেখা হয়েছে। কেন? আমি 2017 সালে ব্যয় কম দেখাইছি। ব্যয় কম দেখা মানে কি? নিট আয় বেশি দেখা। ব্যয় বেশি দেখা মানে কি? নিট আয় কম দেখা। একটু সবাই জানাও ক্লিয়ার কিনে, একটু তোমরা জানাও ক্লিয়ার কিনে বিষয়টা। তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার কিনে একটু তোমরা জানাও যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যদি হিসাবরক্ষক অবচয় দেখাইতো তাহলে আয় বিবরণীতে পরিচালন ব্যয় বাবদ অবচয় দেখাইতো, পরিচালন ব্যয় অবচয় বাবদ দেখাইতো 1 লাখ। কিন্তু হিসাবরক্ষক কী করছে? 1 লক্ষ টাকা না দেখিয়ে 96,000 টাকা দেখাইছে। মানে কি? 4,000 টাকা অবচয় কম দেখাইছে। তাহলে 4,000 টাকা অবচয় কম দেখাইছে মানে কি? পরিচালন ব্যয় 4,000 টাকা কম দেখাইছে। যেহেতু পরিচালন ব্যয় কম দেখাইছে তাইলে নিট আয় কী হবে? বেশি দেখানো হবে। তাহলে আমরা 4,000 টাকা কী করছি? 17 সালে নিট আয় বেশি দেখাইছি। এখন চলে আসি আমি 18 সাল। এই যে চলে আসলাম 18 সাল। 18 সালের সরলরৈখিক পদ্ধতি যখন আমি অবচয় দেখাইছি, এইবার দেখো আমি 1,96,000 টাকা দেখাইছি, সরি 1,56,000 টাকা দেখাইছি। এই 1,56,000 টাকা। আর আমি যখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় দেখাইতাম, আমি যদি হিসাবরক্ষক হই আমি দেখাইতাম 1,40,000 টাকা। তাহলে বিষয়টা কি হয়েছে? আমি ব্যয় এবার বেশি দেখাইছি। কত? এই বেশি মানে আমি 16,000 এমনি রাখবো, কম মানে ব্রাকেট। তাহলে আমি কি করছি? 16,000 টাকা ব্যয় বেশি দেখাইছি। তাহলে আমি কি বললাম? ব্যয় বেশি দেখাইছি। এবার 18 সালের আমি এখানে ব্যাখ্যাটাও বলতেছি। তাহলে আমার 18 সালে তুমি কি লিখবা? যে 2018 সালে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় না দেখিয়ে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দেখানোর ফলে 16,000 টাকা অবচয় বাবদ পরিচালন ব্যয় বেশি দেখানো হয়েছে। ব্যয় বেশি দেখানো হয়েছে অর্থাৎ নিট আয় কম দেখানো হয়েছে। তাহলে ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা দ্রুত একটু জানাও, ক্লিয়ার কিনা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা। আরও ইম্পর্টেন্ট আছে, আরও 10-15 মিনিট ক্লাস আছে এবং এখন ইম্পর্টেন্ট টপিক আছে। তুমি একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। এবং ক্লাসটি কেমন লাগছে একটু জানাও। ক্লাসটি তোমাদের কেমন লাগছে একটু জানাও। আসলে আমি তোমাদেরকে কেমন ক্লাস করাতে পারছি তোমরা একটু জানাও। আর একটা বিষয় আমি বারবার বলতেছি, তুমি একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের 21 ব্যাচের কারো প্রাইভেট পড়তে হবে না, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। হিসাব বিজ্ঞান কারোরও প্রাইভেট পড়তে হবে না। আমার ক্লাসগুলো কন্টিনিউ করো, ইনশাআল্লাহ তোমরা প্রাইভেটের টাকাটা বেঁচে যাওয়া। যেহেতু আমি ফ্রি কোর্স করাচ্ছি,
আমাকে টাকা দেওয়া লাগতেছে না, তোমরা কিন্তু বেঁচে যাবা, বারবার বলতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের করোনাকালীন সময় পার হয়ে গেছো, তোমাদের ইনশাল্লাহ তোমাদের প্রাইভেট পড়তে হবে না, এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ সুপ্রিয়া, তোমার নাহিম বলছো খুব ভালো লাগছে স্যার, ধন্যবাদ তোমাকে। সাবরিনা জামান রাইসা বলছো আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো ক্লাস, ফিল সো মাচ বেটার। ওকে আলহামদুলিল্লাহ সাবরিনা তোমাকে। তো তোমরা একটু কন্টিনিউ ক্লাসগুলো করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা। তাহলে এখন আমরা চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আরও ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু দুটি প্রশ্ন সলভ করবো, এটা আর একটু 10-15 মিনিট সময় দাও, আমরা 10-15 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো। তাহলে এই প্রশ্নটি তোমরা একটু বই বের করো, তোমাদের সিলেট বোর্ড 17, তোমরা সিলেট বোর্ড 17 বাইর করো, প্রশ্ন নম্বর 8, সিলেট বোর্ড 17 প্রশ্ন নম্বর 8। সবুজ বলছো স্যার, জি স্যার ক্লাস আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে স্যার। এভাবে যদি আমাদের প্রতিদিন ক্লাস নেন তাহলে আর আমাদের প্রাইভেট পড়া লাগবে না ইনশাল্লাহ। ধন্যবাদ মাসুম। ইনশাল্লাহ স্যার শুধু হিসাব বিজ্ঞানের উপর ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি ফিনান্সের ক্লাসটাও নেওয়ার চেষ্টা করব, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স, যাদের ফিনান্স আছে। আসলে আমি তো আর এতগুলো ক্লাস নিতে পারবো না, ব্যবস্থাপনা বলো ইয়া বলো, আসলে আমার এটা নিজস্ব পার্সোনাল পেজ। আমি যেহেতু হিসাব বিজ্ঞানের উপর মাস্টার্স কমপ্লিট করছি, আমি হিসাব বিজ্ঞানের উপর ক্লাস নেব, সেই সাথে আমি ফিনান্সের তোমাদের যে অর্থের সময় মূল্য, মূলধন বাজেটিং, তোমার ঝুঁকি ও মুনাফার হার, এই তিনটি যে ম্যাথমেটিক্স বিষয়গুলো আছে আমি এটি একটু ক্লাস করব। বাট হোয়াইট বোর্ড ক্লিয়ার না, আজকে তো আলহামদুলিল্লাহ হোয়াইট বোর্ড অনেকটা ক্লিয়ার আমি দেখতেছি। আসলে এসে ক্লিয়ার করা সম্ভব না, একটু তোমাদের কষ্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু লাইভ ক্লাস, ভিডিও ক্লাস না। তোমার নেটওয়ার্কে যেহেতু আমার এখানে মোবাইলটা একটু নর্মাল, আসলে আমার এখানে কিন্তু অটো ফোকাস অন করা আছে। আসলে আমার মোবাইলটা একটু যেহেতু A20, আরও আসলে দামি ব্র্যান্ডের মোবাইল ইউজ করলে অটো ফোকাসটা বন্ধ হতো, তখন হোয়াইট বোর্ডটা ক্লিয়ার হতো। আসলে আমি মুভ করার সঙ্গে সঙ্গে আসলে আমার ক্যামেরাও মুভ করতেছে, আমার আসলে অটো ফোকাসটা বন্ধ নেই। ওকে, তাহলে আমি আর কথা বাড়াবো না, আমরা এখন পরের ইয়েতে চলে আসবো। তোমরা ঝটপট তোমরা একটু বই বাইর করো, সিলেট বোর্ড 2017, তোমরা একটু ঝটপট বের করে নাও। সিলেট বোর্ড 2017 প্রশ্ন নম্বর 8, তোমরা একটু দ্রুত বের করে নাও। তোমরা একটু দ্রুত বের করে নাও, সিলেট বোর্ড একটু বের করে নাও। আর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বোর্ড অনেক ক্লিয়ার, এর চেয়ে ক্লিয়ার মনে হয় না আর হবে। আসলে মোবাইলের কারণে এটি হচ্ছে, নেটওয়ার্ক আজকে অনেক ভালো আছে, কিন্তু আমি তো দেখতেছি আমার, আসলে আমি ক্যামেরাতেও দেখতেছি আজকে তো আসলে লেখাগুলো বোঝা যাচ্ছে, একটু হলেও বোঝা যাচ্ছে। আসলে আগের ক্লাসে তো লেখা কিছুই বোঝা যায়নি। ওকে, আর কথা বাড়াবো না, আমি চলে যাব। তোমরা বের করে নাও সিলেট বোর্ড 2017 প্রশ্ন নম্বর 8। এখন আমি পরের অঙ্কে চলে যাব। এখন দেখো পরের প্রশ্নটা দেখো তোমরা, তাহলে সিলেট বোর্ড 2017 প্রশ্ন নম্বর 8, এখানে কি বলছে? এখানে বলছে জনাব সাদমান নুহিন একজন ফ্যাশন ডিজাইনার, যিনি সাদমান অটো ফ্যাশন ডিজাইন হাউস এর কর্ণধার। এখানে কর্ণধার মানে মালিক, অর্থাৎ মালিককে কর্ণধার বলা হয়। তাহলে ধরো তুমি কি সাদমান অটো ফ্যাশন ডিজাইনার হাউসের মালিক। তুমি কি করছো 2012 সালের 1 জুলাই তারিখে জাপান থেকে 10 লক্ষ টাকা মূল্যের একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন আমদানি করছো। তাহলে আমরা কি জানি, একটু আমরা ব্যবস্থাপনা সাবজেক্টে চলে আসতেছি। আমরা জানি যে আমাদের এক দেশের ভৌগোলিক সীমারেখার মাধ্যমে আমরা যে পণ্য ক্রয় বিক্রয় করি তাকে কিন্তু আমরা ক্রয় বিক্রয় বলি। অর্থাৎ আমাদের দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা যে বিনিময় করি এটাকে কিন্তু আমরা বলি ক্রয় বিক্রয়। আর আমরা যদি বিদেশ থেকে পণ্য ক্রয় করি আমরা বলি আমদানি, আর আমরা যদি বিদেশে পণ্য বিক্রয় করি আমরা বলি রপ্তানি। তাহলে আমদানি মানে বিদেশ থেকে ক্রয় করা, রপ্তানি মানে বিদেশে বিক্রয় করা। তাহলে ওকে, তাহলে এখানে বলছে যে কারণ তুমি ধরে নাও এই প্রতিষ্ঠানের মালিক, তুমি কি করছো, জাপান থেকে 10 লক্ষ টাকা মূল্যে একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন ক্রয় করছো। ওকে, তারা বলছে মেশিনটির উপর 15% ভ্যাট প্রদান করেন। কারণ আমরা জানি যে আমরা যখন বিদেশ থেকে কোনো সম্পত্তি ক্রয় করব, মেশিন, কলকাবজা যাই কিনে নেই কেন, বিদেশ থেকে ক্রয় করলে ওই দেশের সরকারকেও আমাকে ভ্যাট দিতে হবে, বা আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশ সরকারকেও কিন্তু ভ্যাট দিতে হবে। অর্থাৎ বিদেশ থেকে কোনো কিছু আনা একটু কিন্তু ব্যয়বহুল। তাহলে আমি ভ্যাট প্রদান করছি কত টাকা, 15,000 টাকা। কারণ আমরা কি জানি,
সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যে ব্যয়গুলোই হোক না কেন সবগুলোই মূলধন জাতীয় ব্যয়। ভ্যাটটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়। ভ্যাটটার জন্য কিন্তু আমি আলাদা টাকা দেখাবো না। আমি আমার কথাটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত মাঝখানে যে আনুষঙ্গিক ব্যয়গুলো হয়, এই ব্যয়গুলো সবগুলোই মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ যে সম্পত্তিটি ক্রয় করব ওই ব্যয়গুলোকে ওই সম্পত্তির নামে বা ওই সম্পত্তির ক্রয় মূল্যর সাথে যোগ করে আমাকে ওই সম্পত্তি হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে ভ্যাটটাও ওই সম্পত্তির নামে লিপিবদ্ধ করব ক্রয় মূল্যের উপর নির্ণয় করে। তারপরে বলছে মেশিনটির আনয়ন খরচ, সংস্থাপন খরচ যথাক্রমে 10,000 টাকা, 15,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল 4 বছর। দেখো বিষয়টা, তাহলে আমি যে জাপান থেকে স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন অর্থাৎ স্বয়ংক্রিয় কী কিনছি আমরা, ডিজাইন মেশিন ক্রয় করছি, সেটা আনুমানিক আয়ুষ্কাল 4 বছর। 4 বছর পর কিন্তু অকেজো হয়ে যাবে। অনুমান করা যায় যে মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশের মূল্য 1,20,000 টাকা। তার মানে যখন স্বয়ংক্রিয় ডিজাইন মেশিনটি 4 বছর পর অকেজো হয়ে যাবে, 4 বছর পর ওই মেশিনটা আমি ভাঙড়ি হিসাবে অর্থাৎ অন্য কাজে ইউজ করার জন্য, লোহা লস্কর বিক্রি করার জন্য আমি বিক্রি করবো 1,20,000 টাকায়। কখন? আয়ুষ্কাল শেষে। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই ধার্য করে। এখানেও কিন্তু ক্রমহ্রাসমান, কারণ আজকে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অঙ্ক করব। এখন বলছে অবশ্যই হার নির্ণয় করো। তাহলে আজকের এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটা এই সময় ছেড়ে দিও না, একটু আর 10 মিনিট সময় দাও। এখনকার প্রশ্নটা আরও ইম্পর্টেন্ট। তোমরা এই দেখো, আজকে আমি যে দুইটা অঙ্ক সিলেক্ট করে নিছি, অঙ্ক দুটো কিন্তু ব্যতিক্রমী। যেমন আমরা এর আগে যে প্রশ্নটা করলাম গ নম্বরটা ব্যতিক্রমী, এখন যেটা করব ক এবং খ এই দুটো কিন্তু ব্যতিক্রমী। তাহলে কয়ে কী বলছে? অবশ্যই হার। অবশ্যই হার আমার কিন্তু 2 নিয়মের ক্ষেত্রে আমরা নির্ণয় করব। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতির জন্য আমাকে নির্ণয় করতে বলতে পারে অবশ্যই হার কত, আমাকে বলতে পারে ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই হার কত। এই ক্ষেত্রে পদ্ধতির উপর নির্ভরশীল। প্রশ্নে যদি বলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি, সেই ক্ষেত্রে যদি অবচয়ের হার নির্ণয় করতে বলে তাহলে সরলরৈখিক পদ্ধতির অবচয়ের হার নির্ণয় করব। আর আমাকে যদি প্রশ্নে বলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করি, সেই ক্ষেত্রে যদি আমাকে অবচয়ের হার নির্ণয় করতে বলে তাহলে আমাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয়ের হার নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা লিখব, এটা প্রশ্ন নাম্বার কত ছিল? সিলেট বোর্ড 17 8 নং। লিখব 8 নং প্রশ্নের কয়ের উত্তর। 8 নং প্রশ্নের ক এর উত্তর। তো লিখবো আমি 8 নং প্রশ্নের কয়ের উত্তর দিয়ে আমি লিখবো অবচয়ের হার নির্ণয়। অবচয়ের হার নির্ণয়। দেখো অবচয়ের হার নির্ণয়। অবচয়ের হার নির্ণয়। এখন অবচয়ের হার নির্ণয়ের জন্য প্রথমে সরলরৈখিকটা দেখো, অবচয়ের হার নির্ণয় করার জন্য কী নিয়ম দেখবো। অবচয়ের হার ভালো করে বোঝার চেষ্টা করো। অবচয়ের হার ইকুয়াল, তাহলে অবচয়ের হার নির্ণয়ের জন্য যদি সরলরৈখিক পদ্ধতি বলতো তাহলে কী করতাম? আমি 100কে, হারের কারণে 100কে আমি আয়ুষ্কাল দ্বারা ভাগ করতাম। আয়ুষ্কাল, আমি যখন 100কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব তখন আমি সরলরৈখিক পদ্ধতির অবচয়ের হার পাবো। তাহলে 100 দেখো উপরে 100, আয়ুষ্কাল আমার 60। দেখো এই প্রশ্নে আমার আয়ুষ্কাল কত? 4 দেওয়া আছে, কারণ এখানে স্পষ্ট বলছে যে দেখো এখানে স্পষ্ট আমি তোমাকে দেখাচ্ছি যে আমার প্রশ্নে স্পষ্ট বলছে, এই দেখো আয়ুষ্কাল 4 বছর। দেখছো আয়ুষ্কাল 4 বছর। তাহলে আমি যদি এটা সরলরৈখিক পদ্ধতি বার করতাম, প্রথমে কিন্তু সরলরৈখিক পদ্ধতির কথা বলছি, যদি আমার এইখানে বলতো যে এই প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে, আর কয়ে যদি বলতো অবচয়ের হার নির্ণয় করো, তাহলে অবচয়ের হার সমান 100কে আমি আয়ুষ্কাল দ্বারা ভাগ করতাম। তাহলে 100কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে যেটা পাইতাম এই যে 25%। এই পার্সেন্ট কেন? উপরে যে 100, এই 100 মানে পার্সেন্ট, তুমি 100 মানে পার্সেন্ট মাথায় রাখবে, 100 মানে পার্সেন্ট। তাহলে আমি কী বললাম? 25%। কী বললাম? 25%। এই 25% কি? সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার। এখন ক্রমহ্রাসমানের জন্য কী হবে? আমি যা সূত্রে গুণন 2 দেবো, গুণন 2 দেবো, তাহলে পাবো 50%। এখন এটি অনেকের আবার কনফিউশন হতে পারে, একটু আমি বিষয়টা জানাই। বইয়ে দেখবা যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়ের জন্য রুট ওভার দ্বারা সূত্র আছে। এই রুট ওভার দ্বারা
এই রুট ওভার দ্বারা সূত্রটা আমি কেন ব্যবহার করলাম না, এই সূত্রটা আমি কেন ব্যবহার করলাম? এখানে কিন্তু দু ধরনের তোমার নিয়ম আছে। একটা দেখবা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবসর হার নির্ণয়ের জন্য রুট ওভার ব্যবহার হয়েছে, আরেকবার এটা ব্যবহার হয়েছে। এখন আমি কোনটা ফলো করব, এটি কিন্তু অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। এই কথাটা আমার ভালোভাবে বোঝার চেষ্টা করো, দুটোই সঠিক নিয়ম। যখন রুট ওভার ব্যবহার করা হয়, অর্থাৎ তুমি বইয়ে দেখবা রুট ওভার ব্যবহার করা হয়েছে, বিশেষ করে অক্ষরপত্রের বই দেখবা যে রুট ওভার ব্যবহার করছে, রুট ওভার ব্যবহার হয়েছে মানে এটি সনাতন ব্রিটিশ পদ্ধতি। অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতি আমি যখন অবশ্যই নির্ণয় করব, আমি যদি রুট ওভার ব্যবহার করি এটি ব্রিটিশ পদ্ধতি। আর যখন আমি 100কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করব, এটা হচ্ছে আমেরিকান পদ্ধতি। এখন কিন্তু আমরা আমেরিকান পদ্ধতিতে হিসাব বিজ্ঞান ফলো করি, আমরা কিন্তু ব্রিটিশ পদ্ধতিতে হিসাব বিজ্ঞান ফলো করি না। যেহেতু আমরা আমেরিকান পদ্ধতিতে আমরা হিসাব বিজ্ঞানের নিয়মকানুন ফলো করি, তাই আমাকে এই নিয়মটা ফলো করতে হবে। আমার কথাটা ভালো করে শোনো, আমার এই নিয়মটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা এখনকার সময়ের জন্য যথার্থ। যেহেতু আমার ব্রিটিশ পদ্ধতি বাতিল, তাই এই পদ্ধতিতে কিন্তু বাতিল। ভালো করে বুঝো, রুট ওভার দ্বারা যদি আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবসর হার নির্ণয় করি, এটি সনাতন পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে কিন্তু আমরা এখন অঙ্ক করি না। আবার আমাদের যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে আমেরিকান পদ্ধতির সিলেবাস। আমেরিকান পদ্ধতিতে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবসরের সূত্র বা অবসর হার নির্ণয়ের সূত্র হচ্ছে আয়ুষ্কাল 100 ভাগ আয়ুষ্কাল গুণন 2, অর্থাৎ গুণন 2 দিলে ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতি, আমি যদি গুণন 2 না দেই সরলরেখিক পদ্ধতি। তাহলে একটু তোমরা ক্লিয়ারলি জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এই জিনিসটা দ্রুত জানাও যে আমরা রুট ওভার কেন ব্যবহার করব না, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। তোমরা 15 জন ক্লাসে আসো, দ্রুত জানাও। 16 জন আসো, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। আর এখনও তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও যে ক্লাসটি কন্টিনিউ হচ্ছে এবং ইম্পর্টেন্ট স্যার ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করতেছে। ক এবং খ দুটি ইম্পর্টেন্ট। আসলে অনেকের এটি কিন্তু অজানা আছে যে আমি রুট ওভার যে আছে আমাদের অক্ষরপত্রের বইয়ে বাইর করবা, দেখবা রুট ওভার আছে। রুট ওভারটা কেন আমি এখানে দিলাম না? আসলে রুট ওভার যে আছে এটা সনাতন ব্রিটিশ পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতিতে করা যাবে না, কারণ ব্রিটিশ পদ্ধতি এখন বাতিল। আমাদের সিলেবাসটা আছে এটা আধুনিক পদ্ধতি অর্থাৎ আমেরিকান পদ্ধতি। আমেরিকান পদ্ধতিতে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবসর হার নির্ণয়ের সূত্র এটা, আমি 100কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে একটু তোমরা ক্লিয়ারলি জানাও। দুজন শুধু এখানে শুধু একজন বলছো, নাইম খান অর্ণ ক্লিয়ার, আর কিন্তু কেউ বলছো না। একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তুমি দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তুমি একটু দ্রুত জানাও আসলে ক্লিয়ার কিনা। না না জানালে আমি বুঝতে পারবো না, একটু মেসেজ দ্রুত জানাও ক্লিয়ার কি না। তাহলে এখন আমরা চলে যাব ক্ষয়ে। তোমরা জানাচ্ছ না, আসলে এটি খুবই সমস্যা, দুঃখজনক। সাবরিনা বলছে ক্লিয়ার। সাবরিনা ধন্যবাদ তোমাকে। একটু আসলে আমার সাথে কমিউনিকেশন করতে হবে। স্যার রুট ওভারের ম্যাথ আসবে এক্সামে? আর তোমাকে তো ওইটা বললাম আমি, রুট ওভার এখানে তো আসলে বলবে না যে সনাতন নিয়মে করো, রুট ওভারের ম্যাথটা আসবে না এখানে কিন্তু কখনোই তোমাকে বলবে না যে আধুনিক পদ্ধতি বাইর করো আর সনাতন পদ্ধতি বাইর করো। আসলে এখনকার যে সিলেবাস, আমরা যে সিলেবাসটা ফলো করি, আমরা কিন্তু আমেরিকান পদ্ধতির সিলেবাস ফলো করি। অর্থাৎ এখন কিন্তু হিসাব বিজ্ঞান স্ট্যান্ডার্ড যে নিয়মকানুন এটা আমেরিকান পদ্ধতির। রুট ওভারের যে নিয়মটা ছিল আমাদের যে বইয়ে আছে, এটি কিন্তু সনাতন পদ্ধতির। সনাতন পদ্ধতি আমরা করব না, আমরা আধুনিক পদ্ধতিতে করব। তোমার এটি আসবে না, অর্থাৎ এটা বলা থাকবে না। তাহলে অনেকে বলছে এখন ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তাহলে উম্মে মারমা ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। তাহলে এখন আমরা চলে যাব ক্ষয়। তাহলে আমরা যাব ক্ষয়। খটা আরও ইম্পর্টেন্ট, দেখো ক্ষয়ে যাব আমরা, ক্ষয়ে কিন্তু আরও ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি পাইলাম? 50% পাইলাম। এটা কিন্তু লাগবে। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবসর হার হচ্ছে 50%। তাহলে এখন আমরা চলে যাব ক্ষয়ে। তাহলে ক্ষয়ে কি বলছে দেখো, ক্ষয়ে বলছে 4 বছরের অবচয় দেখিয়ে একটি অবচয় সারণী তৈরি করে। দেখো এটি কিন্তু অনেকের সমস্যা আছে, অবচয় সারণী। আমাকে বলছে 4 বছরের অবচয় দেখিয়ে একটি অবচয় সারণী তৈরি করো। আমাকে অবচয় সারণী তৈরি করতে বলছে। তাহলে অবচয় সারণী বা অবচয় তালিকা, প্রশ্নে যে কোনো নাম থাকতে পারে। এটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তোমাকে যদি বলে যে অমুক বছরের জন্য একটি অবচয় তালিকা প্রস্তুত করো, অমুক বছরগুলোর জন্য একটি অবচয় সারণী তৈরি করো, তুমি কিভাবে অবচয় সারণী বা অবচয় তালিকা তৈরি করবা, এটি এখন আমরা শিখব। তাহলে আমরা লিখব 8 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর দিয়ে লিখব যে নিম্নে অবচয় সারণী তৈরি করা হলো। নিম্নে অবচয় সারণী
সারণী তৈরি করা হলো। লিখব নিম্নে অবচয় সারণী তৈরি করা হলো। আর অবচয় সারণী আমরা যখন তৈরি করব, এখন আমাকে দেখতে হবে কোন পদ্ধতিতে অবচয় ধরে। যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরে, আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে সারণী তৈরি করব। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে, তাহলে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে সারণী তৈরি করব। আবার যদি বলে কার্যঘণ্টা পদ্ধতিতে, তাহলে কার্যঘণ্টা পদ্ধতিতে, বর্ষ সংখ্যা পদ্ধতিতে বর্ষ সংখ্যা, এগুলো নিয়েও আমরা ম্যাথ করব, টেনশনের কোনো কারণ নেই। তাহলে লিখলাম নিম্ন অবচয় সারণী তৈরি করা হলো। এখন আমরা কি করব, একটা টেবিল করব। টেবিলে দেখো সিস্টেমটা কি হবে, টেবিল সিস্টেমটা দেখো তোমরা। এখন আমরা টেবিল করব। টেবিলে কলাম হবে আমাদের 5টা, আর র হবে ইয়ারের উপর, জয়টা ইয়ার তয়টা র। তাহলে একটা হচ্ছে শিরোনামের জন্য, এটা হচ্ছে শিরোনামের জন্য, একটু আমি চ্যাপ্টা করলাম, এটা আমরা শিরোনামগুলো লিখব, ঠিক আছে। এখন আমার ইয়ার কয়টা, 4টা। তাহলে দেখো এক দিলাম আমরা, তারপরে দিলাম 2, একটু আমার আঁকা বাঁকা হচ্ছে, তারপরে দিলাম 3, তারপরে দিলাম আমি 1 2 3, তারপরে একটু দিলাম আমি 4, একটু আমার আঁকা বাঁকা হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। এই 1-এর এটা আমি লাগিয়ে দিই এখানে। 1-এ হচ্ছে আমাদের বছর, এটা একটু ছোট করে দিলাম, দেখো এইটা একটা দিলাম, আমার মাঝখানেরটা একটু বড় লাগবে। তারপর এই পাশে আমরা 2টা দিই, এই যে আমার 5টা লাগবে। আচ্ছা তোমরা আরও স্পেস বেশি পাবা তোমাদের খাতায়। এইখানে দিলাম একটা, আমার মাঝখানেরটা একটু বড় লাগবে, এই যে। তাহলে আমরা যখন অবচয় সারণী তৈরি করব, আমরা অবচয় সারণীতে আমরা কলাম করব 5টা। এদিকটা গেলে কিন্তু কলাম বলে। তাহলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম। আর এগুলাকে বলা হয় র। 1 2 3 4 5, 5টা র কেন, এটা হেডলাইন লেখার জন্য। আর 4 বছর 4টে র। তাহলে এখন এটা হচ্ছে আমাদের সাল, এখানে লিখবো আমরা, এটা প্রথম কলামটা হচ্ছে সাল, এখানে লিখবো আমরা। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের ওটার লেখার প্রয়োজন নেই, আমি লিখবো প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক যেটাকে বলি আমরা জের, প্রারম্ভিক আমি লিখবো জের। তাহলে সাল, প্রারম্ভিক জের। তারপরে লিখবো আমরা অবচয়ের পরিমাণ, বার্ষিক লিখলে আরো ভালো হবে, বার্ষিক অবচয়ের পরিমাণ বা বার্ষিক অবচয়, বার্ষিক অবচয়। দেখো সাল, প্রারম্ভিক জের, বার্ষিক অবচয়। তারপরে পুঞ্জীবিত অবচয়। আমরা জানি প্রতি বছর যেটা অবচয় বের হয়, পুঞ্জীবিত অবচয় নামক তহবিলে টাকাটা জমা হয়। কেন, যখন সম্পত্তিটা অকেজ হয়ে যাবে, এই তহবিলের টাকা দ্বারা আমি সম্পত্তিটা প্রতিস্থাপন করব। পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীভূত অবচয়। তারপরে হচ্ছে সমাপনী জের, সমাপনী জের। দেখো তাহলে আমরা যখন অবচয় সারণী তৈরি করব, দেখো আমাদের কলাম হচ্ছে 5টি। প্রথম কলাম সাল, দ্বিতীয় কলাম হচ্ছে প্রারম্ভিক জের, তৃতীয় কলাম বার্ষিক অবচয়, চতুর্থ কলাম পুঞ্জীবিত অবচয়, পঞ্চম কলাম সমাপনী জের। এখন সাল, তাহলে আমরা কবে কিনছি লক্ষ্য করো, আমরা কবে কিনছি, আমরা কিনছি কবে লক্ষ্য করো তোমরা, আমরা কিনছি হচ্ছে দেখো লক্ষ্য করো, আমরা কিনছি হচ্ছে 1 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ। তো জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা ব্যবহার করব কিন্তু 4 বছর। এখন এখানে যে আমার অবচয় সারণী দেখাইতে বলছে, এখানে কিন্তু আরেকটা, এখানে কিন্তু উল্লেখ করছে 4 বছরের জন্য, 4 বছরে এখানে আরেকটা কলাম হবে। এখানে কেন দিচ্ছি আমি বুঝাবো এখন। নিচে কি ক্লিয়ার বোর্ড যাবে দেখা, এখানে আরেকটা আমি দেবো, এটাও আমি দেখাবো এখন কেন দেবো আমরা। আর আমার 5টা হবে, দেখি এখন। কারণ এখানে 4 বছর মানে আমার পুরো আয়ুষ্কালের জন্য দেখাইতে বলছে। দেখো তাহলে এখন আমার প্রথম বছর মানে 18 সাল, আমি 18 সালে কিনছি। দেখো প্রথম বছর মানে কি, আমি 18 সালে কিনছি। বিশেষত স্পষ্ট হওয়া, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। এখন 11 জন আছো, যারা থাকবে না তারা কিন্তু মিস করবা। দেখো এখানে আমি 18 সালে কিনছি, কবে কিনছি আমি, এখানে কিনছি আমি
12 সালে কিনছি আমি, 18 সাল না 12 সালে কিনছি। দেখো এই যে 12 সাল, তার 12-র পর হবে 2013, তারপরে 2014, তারপরে 2015, তারপরে হবে 2016। এইটা কেন হবে আমি আসতেছি, কারণ আমি কিন্তু 4 বছর ব্যবহার করব। আর প্রারম্ভিক জের আমার দেওয়া আছে কি দেখো, প্রারম্ভিক জের এখানে কিন্তু আমাকে একটা কার্যগণনা করে নিতে হইতো। কার্যগণনাটাই মুখে মুখে করতেছি। কার্যগণনা মানে হচ্ছে আমার সম্পত্তির অর্জন মূল্য, অর্থাৎ আমি সম্পত্তি কিনছি 10 লক্ষ টাকা। একটু আমি এখানে খসড়া করে দেখাচ্ছি, আমি সম্পত্তি কিনছি কিন্তু 10 লক্ষ টাকা। দেখো একটু তোমরা, সম্পত্তি কিনছি 10 লক্ষ টাকায়, সম্পত্তি কিনছি 10 লক্ষ টাকায়, এটা আমার ক্রয় মূল্য। আর অর্জন মূল্য অর্থাৎ আমি কি মূল্যে হিসাবের বহিতে আমরা উক্ত সম্পত্তি লিপিবদ্ধ করব। আমি কি 10 লক্ষ টাকা লিপিবদ্ধ করব? না, এই 10 লক্ষ টাকার সাথে প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা বসানো পর্যন্ত যে আনুষঙ্গিক ব্যয়গুলো আছে এগুলো যোগ করে আমি সম্পত্তির মূল্য হিসাবের বহিতে লিপিবদ্ধ করব। তো 10 লাখের সাথে কী কী আনুষঙ্গিক খরচ আছে? ভ্যাট আছে, পরিবহন খরচ আছে, আর বসানো খরচ আছে। ভ্যাট কত পার্সেন্ট আছে? 15%। তাহলে 10 লাখের 15% মানে কি? 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা। এটি হচ্ছে ভ্যাট। তারপরে কি আছে দেখো, তারপরে আছে আমাদের পরিবহন খরচ আছে, আনয়ন খরচ আছে, আর সংস্থাপন খরচ 10,000 আর 15,000। তাহলে এই দেখো 10,000 আর আছে 15,000। তাহলে 10,11,50,000 এটা হচ্ছে কি 15, তাহলে 11,75,000, 11,75,000। তাহলে দেখো এটি 11,75,000। সম্পত্তির মূল্য হচ্ছে, হ্যাঁ নাইম খান আমরা হচ্ছে ম্যাথটি খুব সুন্দর আনকমন, এটি খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাথ, আমি যেটা বেছে নিছি। তো দেখো আমি কি পাইলাম, সম্পত্তির অর্জন মূল্য অর্থাৎ কী মূল্যে আমি সম্পত্তি হিসাবের বইতে লিপিবদ্ধ করব, 11,75,000। এটি ক্লিয়ার কিনে একটু তোমরা জানাও যে 11,75,000 মূল্যে যে আমরা সম্পত্তিটা হিসাবের বইতে লিপিবদ্ধ করবো, এটি ক্লিয়ার কিনে একটু তোমরা দ্রুত জানাও, একটু দ্রুত জানাও, ক্লিয়ার কিনা তোমরা একটু দ্রুত জানাও। যে এটি একটু কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে, আমি নিজে দেখতেছি, একটু তোমরা বুঝো। এটা হচ্ছে 10 লাখ, এটা হচ্ছে ভ্যাট 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, আনয়ন খরচ 15,000 টাকা, মোট 11,75,000 টাকা। একটু তোমরা জানো ক্লিয়ার কিনা? হ্যাঁ নাইম খান অর্ণ ক্লিয়ার, ওকে ধন্যবাদ। এখন মাত্র ক্লাসে আসো 9 জন, খুবই দুঃখজনক। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো সাবরিনে ক্লিয়ার, ওকে। তাহলে এখন আমি কি লিখবো? প্রারম্ভিক মূল্য হচ্ছে 11,75,000। এই যে প্রারম্ভিক মূল্য হচ্ছে 11,75,000, আমি লিখবো 11,75,000। দেখো তাহলে এটা অপচয় সারণী, সাল, প্রারম্ভিক জের, বার্ষিক অবস্থায়, পুঞ্জীবিত অবস্থায়, সমাপনী জের। তাহলে আমি কি করব? প্রথমে প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের মানে কি? আমি যে মূল্যে হিসাবের বহিতে আমার সম্পত্তি মূল্যায়ন করছি এটি আমার প্রারম্ভিক জের। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যে মূল্যে আমার সম্পত্তি হিসাবের বহিতে লিপিবদ্ধ করছি এটাই আমার প্রারম্ভিক জের। তাহলে প্রারম্ভিক জের কত? 1,75,000। তাহলে 1,75,000-এর উপর বার্ষিক অবস্থায় মানে 2012 সালের অবস্থায়। 2012 সালে আমি 1 বছরের অবস্থায় দেখাবো না 6 মাসের অবস্থায় দেখাবো? অবস্থায় দেখানোর নিয়ম কি? অবস্থা দেখানোর নিয়ম হচ্ছে আমি যেদিন ক্রয় করব সেদিন থেকে হিসাবকালের শেষ দিন পর্যন্ত। তাহলে আমি ক্রয় করছি কবে? জুলাই মাসের 1 তারিখ। হিসাব করার শেষ দিন কবে? ডিসেম্বর 31। তাহলে আমি ব্যবহার করছি কতদিন? 6 মাস। তাহলে আমি 2012 সালে বার্ষিক অবস্থা দেখাবো 6 মাসের, আমি কিন্তু কখনোই 1 বছরে দেখাবো না। যতই আমি বার্ষিক লিখি, মানে বার্ষিক বলতে ওই বছরকে মিন করতেছে যে ওই বছরের অবস্থায় কত। তো ওই বছরে কি আমি 6 মাসের অবস্থায় দেখাবো না? কারণ আমি তো জুলাই মাসে ক্রয় করছি, জুলাই থেকে ডিসেম্বর কয় মাস? 6 মাস। তাইলে আমি দেখো সিস্টেমটা আমি লিখবো কি, এই যে 11,75,000, এই যে 50% আমরা কিন্তু বাইর করে নিছিলাম। এই 50% কিন্তু আমরা কয় বাইর করছি? অবশ্যই হার কত? কয় বাইর করি? 50%। তাহলে গুণন উপরে 50, নিচে 100, আবার গুণন 6, নিচে গুণন 12 সমান। তাহলে আমি 11,75,000-কে 50 দ্বারা গুণ করি, 100 দ্বারা ভাগ করবো, তাহলে পার্সেন্ট পাবো। যে টাকাটা পাবো ওটা 1 বছরের, এই 1 বছরের টাকাকে 12 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে গুণ করবো। ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও, ক্লিয়ার কিনা তুমি একটু জানাও, ক্লিয়ার কি না এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা একটু দ্রুত জানাও। তাহলে আমি কি করলাম? বার্ষিক অবস্থায় প্রথম বছরের জন্য 2012 সালের জন্য আমি 6 মাসের সিস্টেমটা কি, আমি 11,75,000-কে যেহেতু 50% কয়বার হয়েছে 50 দ্বারা গুণ করবো, 100 দ্বারা ভাগ করবো, তাহলে 50% বের হয়ে যাবে। এই 50% মানে কি? আমার বাৎসরিক। তাহলে এই বাৎসরিককে কী করবো? 12 দিয়ে ভাগ করবো, 1 মাসের পাবো। যেহেতু আমি 6 মাস ব্যবহার করছি আমি এখন 6 মাস পাবো। তাহলে একটু জানাও ক্লিয়ার কিনা, একটু তুমি জানাও ক্লিয়ার কি না, একটু তুমি জানাও ক্লিয়ার কি না। হ্যাঁ জানাইছো ক্লিয়ার, 2 জন জানাইছো ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তাহলে এখন আমাদের টাকাটা বের হবে 11,75,000
গুণন 50% ভাগ 12 গুণন 6। তাহলে আমার টাকা পাবো এখানে তোমার হচ্ছে 2 লক্ষ টাকা পাবো হচ্ছে, একটু আমি এইখানে লিখতেছি 2,93,750। দেখো তাহলে আমরা কি পাইলাম, 2012 সালে আমি 2,93,750। কীভাবে বাইর করবা, তুমি 11,75,000-এর 50% কাটবা, ভাগ 12 দিবা, 6 দ্বারা গুণ করবা। আমি আরেকবার চেক করে নিই, 11,75,000